হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পর চলে আসলাম ম্যানেজমেন্টের একটি লাইভ ক্লাস নিয়ে 10 মিনিট স্কুলের অফিসিয়াল পেজে। প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলবো, সবাইকে আজকে স্বাগতম জানাচ্ছি আমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার রিয়ালিটি চেক ক্লাসটিতে। রিয়ালিটি চেক ক্লাসটিতে আমরা বিগত বছরের প্রশ্ন সলভ করব এবং আমরা অ্যাডমিশন স্ট্যান্ডার্ড প্রশ্ন সলভ করব, অর্থাৎ অ্যাডমিশনে যেরকম প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো কিন্তু আজকের এই ক্লাসে আমরা দেখব, আমরা সলভ করব। তো প্রথমেই যারা জয়েন করেছো সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা কি ভাইয়ার কথা ঠিকমতো শুনতে পাচ্ছ কি না, তোমরা কি স্ক্রিন এবং ভাইয়াকে ঠিকমতো দেখতে পাচ্ছ কি না, একটু সবাই কমেন্ট করে ভাইয়াকে জানিয়ে দাও। ইতিমধ্যে অনেকেই জয়েন করে ফেলেছে। রাব্বি জয়েন করেছে, ওয়ালাইকুম আসসালাম। ওদিকে রোকেয়া জয়েন করেছে, মনোয়ারা জয়েন করেছে। ওকে, তোমরা কি ঠিকমতো ভাইয়ার মেসেজ পাচ্ছ কিনা, অর্থাৎ আমি যা বলছি তোমরা কি শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাও। তোমরা কি স্ক্রিন ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্টের মাধ্যমে জানাও। ওকে ওকে, অপূর্ব বলেছে যে সব কিছু ঠিক আছে, রোকেয়া বলেছে, সাদিয়া জয়েন করেছে। ওকে, তো তোমাদের যেই ফ্রেন্ডদের আজকের এই ক্লাসটি করা দরকার, তোমার সাথেই তোমার ফ্রেন্ড যে আজকের এই ক্লাসটি করতে চায়, যে অ্যাডমিশনে কীরকম প্রশ্ন হয়ে থাকে সি ইউনিটে, ম্যানেজমেন্টের অ্যাডমিশন স্ট্যান্ডার্ড প্রশ্ন কি, এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে কিন্তু আজকের এই ক্লাসটি করতে হবে এবং ক্লাসের শেষ পর্যন্ত থাকতে হবে। তো অবশ্যই তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে জানিয়ে দাও যে আমাদের ক্লাস কিন্তু আজকে শুরু হয়ে গিয়েছে, ক্লাসটা কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের টপিকে চলে যাব। সো সবাই যেন ক্লাসটিতে জয়েন করে, মেনশন করে দাও, শেয়ার করে দাও, জানিয়ে দাও যে আমাদের কিন্তু লাইভ ক্লাসটি শুরু হয়ে গিয়েছে। সো সবাই শেয়ার করো, মেনশন করো এবং জানিয়ে দাও যে আমাদের ক্লাসটি শুরু হয়ে গিয়েছে। ওকে, সো সাউন্ড ক্লিয়ার, ভিডিও ক্লিয়ার। তোমরা এখন একটু মেনশন করে দাও, শেয়ার করে দাও যেন তোমার ফ্রেন্ডরাও তোমার সাথে আজকের এই ক্লাসটি জয়েন করতে পারে, ক্লাসটি করতে পারে। ওকে, তো তোমরা ইতিমধ্যেই জানো যে তোমাদের যেহেতু স্বাভাবিকভাবেই ভর্তি পরীক্ষাতে ম্যানেজমেন্ট অর্থাৎ ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা থেকে প্রশ্ন আসবে। তো ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা কিন্তু তোমাদের ম্যানেজমেন্ট বা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট এই সাবজেক্টে কিন্তু তোমাদের অ্যাডমিশন এক্সামের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্ন একটা থেকেই যায় যে ভাইয়া অ্যাডমিশনে ম্যানেজমেন্টের আসলে প্রশ্নটা কীরকম হয়, বিগত বছরগুলোতে কীরকম প্রশ্ন এসেছে, বিগত বছরের প্রশ্নগুলো ভাই আমরা যদি জানতে চাই, আমরা যদি সলভ করতে চাই, কিভাবে সলভ করব? ওয়েল, বিগত বছরের প্রশ্নগুলো সলভ করার জন্যই, তোমাদের কনফিউশন দূর করার জন্য, তোমাদেরকে এই রিলেটেড গাইডলাইন দেওয়ার জন্যই কিন্তু আজকের এই ক্লাসটি। কারণ আজকের আমাদের এই রিয়ালিটি চেক ক্লাসে আমরা অ্যাডমিশন স্ট্যান্ডার্ড প্রশ্ন সলভ করব ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা এই সাবজেক্টের। তবে ক্লাস শুরুর আগে একটা বিষয় একটু বলে নেই, তোমরা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছো যে তোমরা আমাদের 10 মিনিট স্কুলের এই সি ইউনিট ঢাকা ভার্সিটি অ্যাডমিশন কোর্স 2024-এ কীভাবে ভর্তি হতে পারবে। খুবই সিম্পল, তোমরা আমাদের ওয়েবসাইটে যদি চলে যাও, আমাদের 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে গেলেই তোমরা দেখবে যে সেখানে ঢাকা ভার্সিটি সি ইউনিট অ্যাডমিশন কোর্স আছে, ভর্তি পরীক্ষা এই সেকশনটিতে। ভর্তি পরীক্ষা এই সেকশনটিতে গেলে তোমরা ঢাকা ভার্সিটি সি ইউনিট অ্যাডমিশন কোর্স এই কোর্সটি পেয়ে যাবে। এই কোর্সে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ইনস্ট্রাক্টর আছে, যেমন তোমাদের রাইয়ান ভাইয়া আছে, তোমাদের সাদমান ভাইয়া আছে, সাইফ আছে, মাহিন আছে, প্রান্তি আছে। পাশাপাশি এই কোর্সে তোমাদের ম্যানেজমেন্ট ইনস্ট্রাক্টর হিসেবে আমিও থাকবো। এবং এখন যদি তোমরা এই কোর্সটিতে ভর্তি হও, তোমরা কিন্তু 750 টাকার একটি ছাড় পেয়ে যাচ্ছ, অর্থাৎ যেই কোর্সটি 3500 টাকা সেটা কিন্তু এখন 2750 টাকায় তোমরা কোর্সটি কিনে নিতে পারবে। এবং সেই জন্য তোমাদের জন্য আজকের ক্লাসে ভাই একটি প্রোমো কোডও নিয়ে এসেছি। প্রোমো কোডটা হচ্ছে DU2024। এই প্রোমো কোডটা তোমরা যদি ব্যবহার করো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে 750 টাকার ডিসকাউন্ট এবং 2750 টাকাতে তোমরা ঢাকা ভার্সিটি সি ইউনিট অ্যাডমিশন কোর্স 2024 এই কোর্সটি কিনতে পারবে।
তো যারা প্রশ্ন করেছিলে যে ভাইয়া এই কোর্সটা কিভাবে আমরা কিনবো, দেরি না করে কিনে ফেলো, কারণ এখন একটা প্রোমো কোড আছে, যে প্রোমো কোডটা ভাইয়া তোমাদের জন্য নিয়ে এসেছি, DU2024। এই প্রোমো কোড ব্যবহার করে তোমরা 750 টাকা ডিসকাউন্টে আমাদের ঢাকা ভার্সিটি সি ইউনিট অ্যাডমিশন কোর্সে ভর্তি হতে পারবে। এবার চলে আসি আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তুতে। অনেকেই প্রশ্ন করেছে ভাইয়া ক্লাস কতক্ষণ হবে। ক্লাস খুব বেশিক্ষণ ভাইয়া নিব না, তোমরা যেন বোর না হও এ কারণে। এবং সত্যি কথা বলতে আজকে যেহেতু আমরা প্রশ্ন সলভ করব, তো আশা করি আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের ক্লাসটা শেষ করতে পারবো, কিন্তু সেটা ভাইয়া আগে বলবো না। অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে যে বিগত বছরের প্রশ্ন সম্পর্কে ধারণা পাওয়ার জন্য ম্যানেজমেন্টে কীরকম প্রশ্ন হয়, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, এটা জানতে হলে আজকের কিন্তু ক্লাসের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে। তো সবাই থাকো, কে কোথা থেকে আজকের এই ক্লাসটিতে জয়েন করেছো সবাই একটু ভাইয়াকে কমেন্ট করে জানাও। আজকে তোমরা কে কোথা থেকে, কোন জায়গা থেকে আজকে তোমরা আমাদের এই ক্লাসটিতে জয়েন করেছো সবাই ভাইয়াকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। ওকে, তো আমি দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে আছে। ওকে, গাইবান্ধা থেকে শামীম আছে, ভেরি গুড, ওয়েলকাম শামীম। দিনাজপুর থেকে অপূর্ব আছে। নারায়ণগঞ্জ থেকে আছে সঞ্জনা, সিলেট থেকে আছে, নারায়ণগঞ্জ থেকে আছে, কুমিল্লা থেকে আছে। ওকে, সো অনেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আমাদের স্টুডেন্টরা আজকের এই ক্লাসটিতে জয়েন করেছে, এবং বাকি স্টুডেন্টদের সাথেও আমি এই লাইভটা এখনই শেয়ার করে দিচ্ছি, যারা এই লাইভটি সম্পর্কে আগেই বলেছিল যে ভাইয়া যখন ক্লাস হবে অবশ্যই আমাদেরকে জানাবেন, তো তাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। তোমরাও চাইলে তোমাদের ফ্রেন্ডদেরকে কিন্তু জানিয়ে দিতে পারো। ওকে, সো আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি। ওকে, আচ্ছা, তো আজকে আমরা কয়েক বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন সলভ করব। প্রথমে আমরা শুরু করব ঢাকা বিশ্ববিদ্যালয় 2023-24 সেশনে যেই প্রশ্ন এসেছে, অর্থাৎ তোমাদের ঠিক আগের ব্যাচের 2023 ব্যাচের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট কোয়েশ্চেনটা নিয়ে এখন আমরা আলোচনা করব। তো চলো আমরা দেখে নিই গত বছর ঢাকা ভার্সিটিতে ম্যানেজমেন্ট কীরকম প্রশ্ন এসেছিল। আমরা জানি ঢাকা ভার্সিটিতে বিগত বছরগুলোতে 12টা এমসিকিউ আসে এবং রিটেনে 8টা শর্ট কোয়েশ্চেন আসে, যে শর্ট কোয়েশ্চেন উত্তর লিখতে হয়। অর্থাৎ 12টা এমসিকিউ থাকে এবং 8টা থাকে শর্ট কোয়েশ্চেন। তোমাদের যদি কারিকুলাম রিলেটেড কোনো চেঞ্জ না আসে, তোমরাও এই সিস্টেমেই পরীক্ষা দিবা। তোমাদের ম্যানেজমেন্ট থেকে 12টা থাকবে এমসিকিউ, প্রত্যেকটাতে 1 নম্বর করে, এবং রিটেন থাকবে 8টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের মার্ক থাকবে 1, অর্থাৎ 12টা এমসিকিউ, 8টা শর্ট কোয়েশ্চেন। এই 20 মার্কে তোমরা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা ম্যানেজমেন্ট সাবজেক্টটিতে, অর্থাৎ এই 20 মার্ক ম্যানেজমেন্ট সাবজেক্ট থেকে তোমাদের আসবে। ওকে, সো প্রথম প্রশ্ন যেটা গত বছর হয়েছিল সেটা হচ্ছে কোন প্রকার অংশীদারিত্বে চুক্তির মেয়াদ নেই। তোমরা অনেকেই অলরেডি উত্তর দেওয়া শুরু করে দিয়েছে, যেমন রুবি উত্তর দিয়ে দিয়েছে। হ্যাঁ, রুবি অলরেডি উত্তর দিয়ে দিয়েছে যে ভাইয়া উত্তর হবে এ, বা অংশীদারিত্ব ইচ্ছায়। বাকিরাও উত্তর দিয়ে দিতে পারো, যেমন রাব্বি বলছে, নাদিয়া বলছে, রাব্বি বলছে এ, নাদিয়া বলছে ডি, অপূর্ব বলছে আবার এ। আচ্ছা, তো তোমাদের নিজেদের মধ্যে অনেকেই উত্তর দিচ্ছ এ, কয়েকজন আবার উত্তর দিচ্ছে ডি। তো চলো আমরা দেখে নিই যে কোন প্রকার অংশীদারিত্বে চুক্তির মেয়াদ নেই। এখানে উত্তর হবে এ। এখানে খুব সহজ একটা উত্তর একটু ঘুরিয়ে দিয়েছে। আমরা যেটাকে ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় বলি, সেই ঐচ্ছিক অংশীদারি ব্যবসার নামটা এখানে দিয়েছে অংশীদারিত্ব ইচ্ছায়। অর্থাৎ এখানে যদি ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় বলা থাকতো
তোমরা কিন্তু দেখেই বুঝে ফেলতে যে এটা হচ্ছে উত্তর। কিন্তু এখানে কিন্তু ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়ের পরিবর্তে বলেছে অংশীদারিত্ব ইচ্ছায়। এই জন্য অনেকেই এই কোয়েশ্চেনটাতে কনফিউজড হয়ে যায় যে এখানে কোনটা হবে উত্তর। আমাদের মনে রাখতে হবে অংশীদারি ব্যবসায় দুই ধরনের। স্বাভাবিকভাবে একটি হচ্ছে আমরা যদি অংশীদারি ব্যবসাকে ভাগ করি, আমাদের ওখানে আছে সাধারণ অংশীদারি ব্যবসায়, সীমিত অংশীদারি ব্যবসায়। সাধারণ অংশীদারি ব্যবসায়কে যদি আমরা আবার ভাগ করি, এর মধ্যে আছে ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়, নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়। তো কোন প্রকার অংশীদারিত্বে চুক্তির মেয়াদ নেই? ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় কখনোই চুক্তির মেয়াদ থাকে না। ব্যবসায় প্রতিষ্ঠান বা অংশীদারি ব্যবসায়েরও কোনো মেয়াদ থাকে না। তারা ব্যবসাটা স্থাপন করে, যতদিন মন চায় ব্যবসাটা চলতে থাকে। একটা নির্দিষ্ট সময় পরে যদি তাদের কখনো মনে হয়, তখন তারা সেটার বিলোপ সাধন করতে পারে বা বন্ধ করে দিতে পারে। কিন্তু সোজা ভাষায় যদি বলি, ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় কিন্তু অংশীদারিত্বের চুক্তির কোনো মেয়াদ নেই। এই জন্য কোন প্রকার অংশীদারিত্বে চুক্তির মেয়াদ নেই? ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়, বা যাকে আমরা বলি অংশীদারিত্ব ইচ্ছায়। একটু ঘুরিয়ে দিয়েছে, অনেকেই এর ফলে আসল বা সঠিক উত্তরটা বুঝতে পারেনি। এবার চলে আসি 2 নাম্বার কোশ্চেন। খুবই ইজি একটা কোশ্চেন, আমার মনে হয় তোমরা সবাই এই প্রশ্নটার উত্তর পারো। এক মালিকানা ব্যবসায় নিচের কোন দলিলটি প্রয়োজন? এখানে 4টা দলিলের নাম দেওয়া আছে, তোমরাই উত্তর দাও। এক মালিকানা ব্যবসার জন্য নিচের কোন দলিলটা প্রয়োজন? আমরা তো সবাই এক মালিকানা ব্যবসায় পড়ে এসেছি, তো তোমরা জানো এক মালিকানা ব্যবসার জন্য দলিল প্রয়োজন কি না, কোন দলিল প্রয়োজন। তোমরাই জানাও যে এক মালিকানা ব্যবসার জন্য কোন দলিলটি প্রয়োজন। ইতিমধ্যে উত্তর আসা শুরু করেছে। ওকে ওকে, সো এইবার দেখছি যে সবার উত্তর এক। এবার উত্তরের মধ্যে কোনো ভেদাভেদ নেই, সবাই একই উত্তর দিচ্ছে এবং সবার উত্তরটাই সঠিক উত্তর, সেটা হচ্ছে এ, ট্রেড লাইসেন্স। আমরা জানি এক মালিকানা ব্যবসায় করতে আইনি জটিলতা তেমন নেই, তেমন কোনো আইনি দলিল দরকার হয় না। কিন্তু এর মানে যে একেবারেই কোনো দলিল দরকার হয় না, এটা কিন্তু ভুল। এক মালিকানা ব্যবসায় করতে একটি দলিলই দরকার হয়, যেই দলিলটাকে আমরা বলি ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স সংগ্রহ করলে তুমি নিজেও একটি এক মালিকানা ব্যবসা স্থাপন করতে পারবে বৈধভাবে। বাট সেটা অ্যাডমিশনের পরে, হ্যাঁ, এখন না। আচ্ছা, তো এবার চলে আসি পরবর্তী কোশ্চেনে। একটি কোম্পানি নিবন্ধনের জন্য কতটি দলিল দাখিল করা আবশ্যক? ধরো আজকে তুমি একটি কোম্পানি তৈরি করতে যাবে। একটি কোম্পানি নিবন্ধনের জন্য তোমাকে কয়টা দলিল দাখিল করতে হবে? তুমি কয়টি দলিল দাখিল করবে একটি কোম্পানি নিবন্ধনের জন্য? ওকে, কেউ বলছে এ 6টি, আবার এখানে অধিকাংশ উত্তর আসছে ডি 3টি। আচ্ছা, ওকে, তো চলো আমরা একটা কাজ করি, আমরা দেখে নেই সঠিক উত্তরটা কি হবে। সঠিক উত্তর হবে ডি 3টি। এবার তোমরা অনেকে তো ডি উত্তর বলেছ, একটু এটা বলো তো এই 3টা দলিল কি কি? একটা কোম্পানি নিবন্ধনের জন্য যে 3টা দলিল লাগে, একটু সবাই কমেন্ট করে বলো তো। 3টা দলিল তোমরা জানো, কোন 3টা দলিল? কোম্পানির জন্য কোন 3টা দলিল লাগে? দেখি সবার আগে কে উত্তরটা দিতে পারে। রুবি বলেছে স্মারকলিপি, পরিমেল নিয়মাবলী এবং আইনের সংশ্লিষ্ট ধারাসমূহ পালিত হয়েছে এই এই নামে ঘোষণাপত্র। আচ্ছা, রুবি উত্তর দিয়েছে, বাকিরা কেউ উত্তর দিচ্ছে না। ওকে, রুবি ছাড়া তাহলে কেউই উত্তর জানে না আজকে, তাহলে এটাই ধরে নিতে হবে নাকি?
লামিমা বলেছে পরিমেল নিয়মাবলী, স্মারকলিপি, নিবন্ধনপত্র। নিবন্ধনপত্র তো নিবন্ধনের পর পাবে আপু, নিবন্ধনপত্র হবে না। দেখো 3টা দলিল কোম্পানি নিবন্ধনের জন্য দরকার হয়, 2টার নাম তোমরা জানো। এক হচ্ছে স্মারকলিপি, কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল স্মারকলিপি। 2 হচ্ছে পরিমেল নিয়মাবলী। পরিমেল নিয়মাবলীও প্রত্যেকটা কোম্পানির জন্য বাধ্যতামূলক, থাকতেই হবে, অর্থাৎ স্মারকলিপি, পরিমেল নিয়মাবলী। 3 নাম্বারটা হচ্ছে এই যে প্রতিষ্ঠানের যারা থাকবে, যারা প্রবর্তক, যারা উদ্যোক্তা, তারা আইনের সকল নিয়ম কানুন মেনে চলবে, এইটা লেখা থাকে ওখানে, তারা স্বাক্ষর দেয়, এটাকে বলে ঘোষণাপত্র। এই 3টা দলিল প্রয়োজন হয় কোম্পানি নিবন্ধনের জন্য, স্মারকলিপি, পরিমেল নিয়মাবলী এবং ঘোষণাপত্র। যে উত্তরটা রুবি দিয়েছে এই উত্তরটা সঠিক, অর্থাৎ আমাদের কি কি লাগবে? 3টা দলিল লাগবে, স্মারকলিপি, পরিমেল নিয়মাবলী, ঘোষণাপত্র। ঘোষণাপত্রে কিসের ঘোষণা থাকে? যারা উদ্যোক্তা বা প্রবর্তক তারা যে নিয়ম কানুন মানবে এই মর্মে ঘোষণাপত্র। ওকে, এবার চলে আসি হচ্ছে পরবর্তী প্রশ্নে। নিচের কোনটি সংগঠনের প্রাচীনতম রূপ? আমরা জানি সংগঠনের বেশ কিছু কাঠামো রয়েছে, এর মধ্যে কিছু কাঠামো নতুন, কিছু কাঠামো পুরাতন। কিছু কাঠামো নতুন, কিছু কাঠামো পুরাতন। তবে সবচেয়ে প্রাচীনতম রূপ যদি বলি, সবচেয়ে প্রাচীনতম রূপ হচ্ছে সরল রৈখিক সংগঠন। দেখো, সরল রৈখিক সংগঠন কাঠামো সবচেয়ে পুরাতন, সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে বেশি ব্যবহৃত সংগঠন কাঠামো। তুমি যত ধরনের সামরিক বাহিনী বলো, পুলিশ বলো, আর্মি বলো, নেভি বলো, এয়ারফোর্স বলো, র্যাব বলো, যত সামরিক বাহিনী আছে সব জায়গায় সরল রৈখিক সংগঠন কাঠামো ব্যবহার করে। এই কাঠামোতে একজন ব্যক্তি তার ঊর্ধ্বতন কাছে জবাবদিহি করে এবং অধস্তনের থেকে জবাবদিহি নেয়, অর্থাৎ এখানে সরল রেখায় ক্ষমতা ও কর্তৃত্ব প্রবাহিত হয়। এই জন্য এই সংগঠন কাঠামোকে আমরা বলি সরল রৈখিক সংগঠন কাঠামো, যা সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বহুল ব্যবহৃত। তো যদি প্রশ্ন আসে কোনটি সংগঠনের প্রাচীনতম রূপ, খুব সহজেই উত্তর তোমরা করে দিবে সরল রৈখিক সংগঠন কাঠামো। চলে আসি পরের প্রশ্ন, SWOT বিশ্লেষণের উদ্দেশ্য কি? প্রথম কথা হচ্ছে, তোমরা কি জানো SWOT অর্থ কি? SWOT হচ্ছে একটা শর্ট ফর্ম। কিসের শর্ট ফর্ম? যদি এই প্রশ্ন তোমাদের আসে, আমি একটু SWOT-টা লিখি। SWOT কিসের শর্ট ফর্ম? আসলে SWOT হচ্ছে 4টা বিষয়। এক হচ্ছে স্ট্রেংথ, এখানে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি এবং থ্রেট। একটা ব্যবসায় করার সময় সেই ব্যবসায় আমার স্ট্রেংথ কি কি, আমার দুর্বলতা বা উইকনেসেস কি কি, আমার সুবিধা বা সামনে আসার সম্ভাবনা কি কি, অপরচুনিটি, এবং আমার কি কি ক্ষতি আসতে পারে, ঝুঁকি আসতে পারে, অর্থাৎ থ্রেট। এই জিনিসগুলা বিচার বিবেচনা করা, দেখা, খোঁজা, এই সব কিছুকেই আমরা বলি SWOT। এখন SWOT বিশ্লেষণটা আমরা কেন করি? SWOT বিশ্লেষণ করা হয় কৌশল প্রণয়নের জন্য, যে আমি আমার ব্যবসাটা যে চালাবো, আমার ব্যবসাতে আমি কোন কৌশল প্রয়োগ করলে আমি ব্যবসায় লাভবান হব, আমি কোন কৌশলটা প্রয়োগ করলে আমি অন্যদের তুলনায় এগিয়ে থাকব, আমি বেশি ব্যবসা করতে পারবো, আমি ভালো ব্যবসা করতে পারবো, আমি অন্যদের তুলনায় আর্থিকভাবে এবং সম্মানের দিক থেকে বেশি লাভবান হব। সুতরাং SWOT বিশ্লেষণের উদ্দেশ্য কি? কৌশল প্রণয়ন করা। আমি কোন কৌশল প্রণয়ন করব এটা বোঝার আগে আমাকে জানতে হবে আমার স্ট্রেংথ কি, আমার উইকনেস কি, আমার প্রতিষ্ঠানের অপরচুনিটি কি এবং আমার প্রতিষ্ঠানের জন্য থ্রেট কি কি।
সো SWOT বিশ্লেষণের উদ্দেশ্য হচ্ছে কৌশল প্রণয়ন। 6 নম্বর প্রশ্ন, হার্জবার্গের দ্বিউপাদান তত্ত্ব অনুযায়ী নিচের কোনটি হাইজিন উপাদান? এখন তোমরা অনেকেই বলবা ভাইয়া আমাদের তো শর্ট সিলেবাসে প্রেষণা ছিল না, আমরা তো জানি না কোনটা কোন উপাদান, কে কোন তত্ত্বের প্রবর্তন করেছেন, এটসেট্রা এটসেট্রা। দেখো, গত বছরও কিন্তু শর্ট সিলেবাসে প্রেষণা ছিল না, কিন্তু এই প্রশ্নটা কিন্তু ঢাকা ভার্সিটির কোশ্চেনে চলে এসেছে। তো কিছু ইম্পর্ট্যান্ট টপিক থাকবে যেটা ক্লাসে তোমাদেরকে বলে দেওয়া হবে, সেগুলো যদি শর্ট সিলেবাসে নাও থাকে আমাদের তা পড়তে হবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য। প্রেষণা তার মধ্যে একটি অধ্যায় যেখানে কে কোন উপাদানের প্রবর্তক বা কে কোন তত্ত্বের বা মতবাদের প্রবর্তক এটা আমাদের জানতে হবে। ম্যাকগ্রেগর সম্পর্কে জানতে হবে, হার্জবার্গ সম্পর্কে জানতে হবে, মাসলো সম্পর্কে জানতে হবে, উইলিয়াম জেউচি সম্পর্কে জানতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন আসতে পারে। আর এখন যদি বলি এখানে কোনটি হাইজিন উপাদান, হাইজিন উপাদান হচ্ছে নিরাপত্তা। মনে রাখবা, হাইজিন উপাদান বলতে বোঝায় এমন উপাদান যেটা না থাকলে তুমি একটা প্রতিষ্ঠানে চাকরি করবাই না। একটা প্রতিষ্ঠানে যদি বেতন না থাকে, একটা প্রতিষ্ঠানে যদি নিরাপত্তা না থাকে, তুমি এই প্রতিষ্ঠানের হয়ে কখনোই চাকরি করবা না। তো হাইজিন উপাদান একটা কর্মীকে ধরে রাখার জন্য অবশ্যই থাকতে হয়। আর প্রেষণা দানকারী উপাদান কেন দরকার হয়? প্রেষণা দানকারী উপাদান দরকার হয় কর্মীদের থেকে তাদের বেস্ট আউটপুটটা বের করে নিয়ে আসার জন্য, তারা যেন দক্ষতার সাথে কাজ করতে পারে সেটা। তো নিরাপত্তা একটি হাইজিন উপাদান, তাই 6 নম্বর প্রশ্নের উত্তর হয়েছে সি, নিরাপত্তা। চলে আসি 7 নম্বর কোয়েশ্চেন, MBO এর পূর্ণরূপ কি? এই প্রশ্নটাও গত বছর ঢাকা ইউনিভার্সিটিতে এসেছে এবং এর আগেও কয়েকবার এই একই প্রশ্ন ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষায় এসেছে। তোমরাই ভাইয়াকে এই প্রশ্নের উত্তর বলো তো, MBO এর পূর্ণরূপ কি? MBO এর পূর্ণরূপ কি? MBO এর পূর্ণরূপ কি হতে পারে? সবাই একটু জানিয়ে দাও, সবাই একটু উত্তর করে দাও। ওকে, চলো দেখে নেই। MBO এর পূর্ণরূপ হচ্ছে ডি, ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস। অর্থাৎ আমি ম্যানেজ করব অবজেক্টিভ সেট করে, একটা কাজের পর একটা, কোন কাজ আগে কোন কাজ পরে, কোনটা শুরুতে কোনটা শেষে, অর্থাৎ ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভসকে আমরা সংক্ষেপে বলি MBO। 8 নম্বর প্রশ্নে, এই প্রশ্নটা সবার মুখস্থ রাখতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। সেটা হচ্ছে নাবালক অংশীদারের সাবালকত্ব প্রাপ্তির কত দিনের মধ্যে চুক্তিতে স্বাক্ষর করতে হয়? ধরো একজন নাবালক হিসেবে আছে, সে সাবালকত্ব প্রাপ্তির কত দিনের মধ্যে চুক্তিতে স্বাক্ষর করবে? সে সাবালকত্ব প্রাপ্তির 180 দিনের মধ্যে চুক্তিতে স্বাক্ষর করবে। কত দিনের মধ্যে? 180 দিনের মধ্যে, অথবা 6 মাসের মধ্যে। সে নাবালক হিসেবে ছিল, ফাইন, এখন সে সাবালক হয়েছে, তাকে এখন 180 দিন সময় দিতে। এর মধ্যে যদি সে থাকতে চায় তাকে চুক্তিতে স্বাক্ষর করতে হবে, আর যদি সে না থাকতে চায় সে চুক্তিতে স্বাক্ষর করবে না। 9 নম্বর প্রশ্ন, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উদ্ভাবন কি ধরনের বিপ্লব ছিল? এই প্রশ্নটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পূর্বেও এসেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে, ঢাকা ভার্সিটিতেও এটা সম্ভবত 2 থেকে 3 বার এসেছে। তো এই প্রশ্নটার গুরুত্ব তোমরা বুঝতেই পারছো। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উদ্ভাবন ছিল এক ধরনের মানসিক বিপ্লব, কারণ এর ফলে, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার ফলে ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা অনেকটাই বদলে যায়। কিভাবে মানুষকে ম্যানেজ করা যায়, কিভাবে মানুষের মাধ্যমে কাজ বের করে কাজ আদায় করে আনা যায়, এই পুরো টার্মটা, এই পুরো ডেফিনেশনটা চেঞ্জ করে ফেলে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। তাই বৈজ্ঞানিক ব্যবস্থাপনা উদ্ভাবন কি ধরনের বিপ্লব ছিল? মানসিক বিপ্লব ছিল। এবার চলে আসি হচ্ছে 10 নম্বর MCQতে। শীর্ষ স্তরের ব্যবস্থাপনায় সবচেয়ে উল্লেখযোগ্য দক্ষতা হলো
তুমি একটি প্রতিষ্ঠানের শীর্ষ স্তরে আছো, তুমি একটি প্রতিষ্ঠানের শীর্ষ স্তরে আছো, তোমার কোন দক্ষতাটা খুব বেশি পরিমাণে দরকার? মনে রাখতে হবে যারা প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ে থাকে তাদের কাজ হচ্ছে নীতি নির্ধারণ করা, পরিকল্পনা করা, সিদ্ধান্ত গ্রহণ করা। তো তাদের সবচেয়ে বেশি যেই দক্ষতাটা দরকার সেটা হচ্ছে ধারণাগত দক্ষতা। তাই 10 নম্বর এমসিকিউর উত্তর হবে এ, ধারণাগত দক্ষতা। তোমরা যে 10টা প্রশ্ন সলভ করলা ঢাকা ভার্সিটির বিগত বছরে, তোমাদের কাছে কোয়েশ্চেন কেমন মনে হচ্ছে? কঠিন, সহজ না মিডিয়াম? একটু কমেন্ট করে জানাও তো। নাদিয়া বলছে ইজি আছে, ওকে ফাইন। বাকিরাও একটু বলো। ওকে, সাদিয়া বলছে মিডিয়াম, ওকে। লামিমা বলছে মিডিয়াম, ওকে। আচ্ছা, বাঁধন বলছে কঠিন, আচ্ছা। তাসনুর বলছে মিডিয়াম। ওকে, দেখো তোমাদেরকে একটা খুব সহজ কথা বলি। বিষয়টা হচ্ছে যেই কোয়েশ্চেনটা তোমার কাছে এখন খুব সহজ মনে হচ্ছে, এটা পরীক্ষার ওই পরীক্ষা হলে বসে থাকা অবস্থায় অনেকের কাছে প্রেশারের কারণে কঠিন মনে হয়। সো খুব সহজ জিনিসই কিন্তু আসে, খুব সহজ টপিক থেকেই আসে, খুব সহজ জায়গা থেকেই প্রশ্ন হয়। কিন্তু বাকিটা হচ্ছে নিজের পড়া, নিজের দক্ষতা, বেশি বেশি প্র্যাকটিস করা এবং ওই টাইমে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেওয়া। এটাই হচ্ছে পার্থক্য। সো কোয়েশ্চেন যে খুব বেশি কঠিন হয়, অনেক কঠিন, পারাই যাবে না, এরকম না। পর্যাপ্ত পরিমাণ প্রস্তুতি নেওয়া হলে এই কোয়েশ্চেন তোমরা খুব ইজিলি পাবে। এবং বিগত বছরগুলোতে আমাদের অনেক স্টুডেন্ট ম্যানেজমেন্টে এমসিকিউতে 12তে 12 পেয়েছে, বিকজ ওদের প্রিপারেশনটা এরকমই ছিল। সুতরাং ঠিকমতো প্রিপারেশন নিলে ম্যানেজমেন্ট থেকে তোমরা ভালো মার্ক তুলতে পারবে, যেটা তোমার চান্স তো নিশ্চিত করবেই, তোমার পজিশন আগানোতেও কিন্তু তোমাকে হেল্প করবে। এবার চলে আসে 11 নম্বর প্রশ্নে, মালিকানার স্বাধীনতা কোন পরিবেশের উপাদান? মালিকানার স্বাধীনতা মানে হচ্ছে তুমি একজন ব্যবসার মালিক, তুমি স্বাধীনতা পাচ্ছ, এটা কোন পরিবেশের উপাদান? মালিকের স্বাধীনতা বা মালিকানার স্বাধীনতা কোন পরিবেশের উপাদান? এখানে 11 নম্বর এমসিকিউর উত্তর হবে অর্থনৈতিক এবং আইনগত পরিবেশ, দুইটাই। কেন? কারণ হচ্ছে অর্থনৈতিকভাবে তুমি ব্যবসা করতে গেলে তোমার অর্থনৈতিক পরিবেশের প্রত্যেকটা উপাদান লাগবে। বাজার ব্যবস্থা লাগবে, অর্থ অ্যাভেলেবেল থাকা লাগবে, ঋণ ব্যবস্থা থাকা লাগবে, ভোক্তা থাকা লাগবে। আবার অপরদিকে আইনগত পরিবেশ, যদি আইনগত পরিবেশ ভালো নাই থাকে, পর্যাপ্ত পরিমাণে নিয়ম কানুন না থাকে, ল অ্যান্ড অর্ডার না থাকে, তুমি সেখানে শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারবে না। সুতরাং মালিকানার স্বাধীনতা অর্থনৈতিক পরিবেশেরও যেমন উপাদান, আইনগত পরিবেশেরও তেমন উপাদান। তাই এখানে অ্যান্সার হয়েছে এ। 12 নম্বর এমসিকিউতে বলা হয়েছে নিচের কোনটি প্রেষণার অভ্যন্তরীণ উদ্দীপক নয়? অর্থাৎ এখানে কোনটা প্রেষণার উপাদানের মধ্যে বা প্রেষণার ক্ষেত্রে এখানে কোনটা ইম্পর্টেন্ট না, কোনটা প্রেষণার মধ্যে পড়ে না? লক্ষ্য, প্রয়োজন, মনোভাব নাকি প্রতিক্রিয়া? সবাই উত্তরটা দিয়ে দাও তো। এটা লাস্ট কোয়েশ্চেন 2023-24 সেশনের, অর্থাৎ 2023 ব্যাচে। 12 এর অ্যান্সার হবে ডি, প্রতিক্রিয়া। প্রতিক্রিয়া বা যাকে আমরা বলি রিঅ্যাকশন, এটা কিন্তু প্রেষণার কোনো উদ্দীপকের মধ্যে পড়ে না। প্রতিক্রিয়া কারো মধ্যে মোটিভেশন নিয়ে আসে না। মোটিভেশন আনার জন্য, মোটিভেশন নিয়ে আসার জন্য লক্ষ্য দরকার হতে পারে, প্রয়োজন দরকার হতে পারে, মনোভাব দরকার হতে পারে, কিন্তু প্রতিক্রিয়া কখনোই আসবে না। তাই 12 এর অ্যান্সার হয়েছে ডি, প্রতিক্রিয়া, কারণ এটা প্রেষণার অভ্যন্তরীণ কোনো উদ্দীপক নয়।
তো এই ছিল 2023 সালের ঢাকা ভার্সিটিতে আসা 12টা এমসিকিউ। বাট শুধু কি এমসিকিউ এসেছিল? না, রিটেনও এসেছিল। তো চলো রিটেন কোয়েশ্চেনগুলো একটু দেখে নিই। এখানে প্রত্যেকটা রিটেন কোয়েশ্চেন দেওয়া আছে, উত্তর আমি তোমাদেরকে বলে দিব। প্রথমে আসে 1 নম্বরে, স্বল্প মেয়াদে একটি কাজ কখন, কোথায় এবং কিভাবে সম্পাদন করবে তার বিশদ বিবরণ কোন পরিকল্পনার সাথে জড়িত। মনে রাখবা এখানে খুব সহজেই তুমি উত্তরটা বের করতে পারবে একটা ওয়ার্ডের কারণে। এখানে একটা ওয়ার্ড বলা আছে, কি বলা আছে? বলা আছে স্বল্প মেয়াদে। যে পরিকল্পনা স্বল্প মেয়াদে হয়, অর্থাৎ 1 বছর বা তার কম সময়ের জন্য হয়, সেই পরিকল্পনাকে আমরা কি বলি? স্বল্প মেয়াদী পরিকল্পনা বলি। এখানে জানতে চেয়েছে স্বল্প মেয়াদে একটা কাজ কখন হবে, কোথায় হবে, কিভাবে সম্পাদন করবে, এটার বিশদ বিবরণ কোন পরিকল্পনার সাথে জড়িত। স্বল্প মেয়াদ যেহেতু বলা আছে, খুব সিম্পল, এখানে অ্যান্সার হবে স্বল্প মেয়াদী। ওকে, স্বল্প মেয়াদী বা যাকে আমরা বলি শর্ট টার্ম প্ল্যানিং। শর্ট টার্ম প্ল্যান বা স্বল্প মেয়াদী পরিকল্পনা। শর্ট টার্ম প্ল্যান বা স্বল্প মেয়াদী পরিকল্পনা, সিম্পল স্বল্প মেয়াদী পরিকল্পনা। এখন স্বল্প মেয়াদী পরিকল্পনার মধ্যে বেশ কিছু উদাহরণ আছে, যেমন প্রকল্প, কর্মসূচি, বিশেষ উদ্যোগ, এগুলো সবই স্বল্পমেয়াদী পরিকল্পনার মধ্যে পড়ে। তো স্বল্পমেয়াদী পরিকল্পনা হচ্ছে কি? স্বল্পমেয়াদী পরিকল্পনা এমন একটি পরিকল্পনা, একটা কাজ কখন, কোথায়, কিভাবে সম্পাদন করবে স্বল্প মেয়াদে। ওকে, তো এখানে উত্তর হবে কি? স্বল্প মেয়াদী পরিকল্পনা। তোমরা অনেকে প্রকল্প উত্তর দিয়েছো। দেখো, প্রকল্প স্বল্পমেয়াদী পরিকল্পনার মধ্যে আসে, কিন্তু এখানে কিন্তু জানতে চাই না যে এটাকে কি বলে, বলতে চাইছে এটা কোন পরিকল্পনার সাথে জড়িত। এটা স্বল্পমেয়াদী পরিকল্পনার সাথে জড়িত। এবার চলে আসি 2 নম্বর কোয়েশ্চেনে। হেনরি ফেয়ল, এখানে হেনরি ফেয়ল হবে, হ্যাঁ, হেনরি ফেয়ল কর্তৃক প্রদত্ত কোন নীতির মাধ্যমে নির্দেশনার অধিক্রমণ প্রতিরোধ করা হয়? হেনরি ফেয়লের কোন নীতির মাধ্যমে আমরা নির্দেশনার অধিক্রমণ, মানে একজন ব্যক্তিকে 2টা 3টা 4টা 5টা আনলিমিটেড নির্দেশনা দেওয়া হচ্ছে, সে কনফিউজ হয়ে যাচ্ছে আমি কোনটা রেখে কোনটা করব। এই 2 নম্বর প্রশ্নে জানতে চেয়েছে যে কোন নীতির মাধ্যমে আমরা এই ধরনের সিচুয়েশন অ্যাভয়েড করতে পারি, যে একজন ব্যক্তি কয়েকটা নির্দেশনা পাবে না, কোনটা করবে কোনটা করবে না কিছুই বুঝতেছে না। হেনরি ফেয়ল কর্তৃক যেই নীতির মাধ্যমে নির্দেশনার অধিক্রমণ প্রতিরোধ করা হয় তাকে আমরা বলি নির্দেশনার ঐক্য। কি বলি? নির্দেশনার ঐক্য। কারণ নির্দেশনার ঐক্য নীতিতে বলা আছে পূর্ববর্তী নির্দেশনার সাথে পরবর্তী নির্দেশনার সামঞ্জস্য থাকতে হবে, মিল থাকতে হবে। পূর্ববর্তী নির্দেশনার সাথে পরবর্তী নির্দেশনার কি থাকতে হবে? মিল থাকতে হবে। তাই 2 নম্বর প্রশ্নের উত্তর হয়েছে নির্দেশনার ঐক্য। 3 নম্বর কোশ্চেন, কার্য সম্পাদনের কাল, শুরু ও শেষ নিয়ন্ত্রণের কোন কৌশলের মাধ্যমে প্রকাশ করা হয়? নিয়ন্ত্রণের একটা কৌশল আছে যার মাধ্যমে একটা কাজ কখন হবে, কখন শুরু হবে, কতদিন হবে, কবে শেষ হবে, এই পুরো প্রসেসটা আমরা জানতে পারি। এটাকে বলো তো কোন কৌশল বলে? নিয়ন্ত্রণ তো তোমাদের শর্ট সিলেবাসে ছিল। ওকে, রুবি সবার আগে উত্তর দিয়েছে, এরপর শাহিনা উত্তর দিয়েছে, ভেরি গুড। এটা খুব সিম্পল একটা উত্তর। একটা কাজ কতদিন ধরে চলবে, কবে শুরু হবে, কবে শেষ হবে, এটা নিয়ন্ত্রণের যে কৌশলের মাধ্যমে আমরা জানতে পারি তাকে আমরা বলি গ্যান্ট চার্ট। তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি গ্যান্ট চার্ট। গ্যান্ট চার্ট। গ্যান্ট চার্টের মাধ্যমে আমরা জানতে পারি একটি কাজ কবে শুরু হবে, কবে শেষ হবে, কতকাল ধরে চলবে। এবার চলে আসি 4 নম্বর প্রশ্ন, কোন প্রকারের সংগঠন কাঠামো পেশাগত বিশেষায়নকে ত্বরান্বিত করে? পেশাগত বিশেষায়ন অর্থাৎ যে যেই কাজে স্পেশাল তাকে ওই কাজ দেওয়া। এটা আমরা কোন সংগঠন কাঠামোতে দেখে থাকি? একজন ব্যক্তি যেই কাজে ভালো
তাকে সেই কাজটাই দেওয়া হয় একটা সংগঠনে, যেটাকে আমরা বলি কার্যভিত্তিক সংগঠন। কি বলি? কার্যভিত্তিক সংগঠন। কার্যভিত্তিক সংগঠনে পেশাগত বিশেষায়নকে ত্বরান্বিত করা হয়, অর্থাৎ যে যেই কাজে ভালো তাকে ওই কাজই দেওয়া হয়। প্রত্যেককে আলাদা আলাদা কাজ ভাগ করে দেওয়া হয় যাতে প্রত্যেকটা কাজ ভালো মতো হয়। 5 নাম্বার প্রশ্নে বলা আছে, একটি সমবায় সমিতিতে সদস্যদের মূলধনের পরিমাণ যাই হোক না কেন সবাই একটি ভোটের অধিকারী। এই বিবৃতিতে সমবায়ের কোন নীতি প্রতিষ্ঠিত হয়েছে? এটা তোমাদের কাছে জিজ্ঞেস করলে তোমরা সবাই বলতে পারবে সবাই একটা ভোটের অধিকারী, সবাই সমান। এই নীতিকে আমরা কি বলি? এই নীতিকে আমরা বলি সাম্যের নীতি। কি বলি? সাম্যের নীতি। সাম্যের নীতি বিষয়টা কি? সাম্যের নীতি হচ্ছে একটি সমবায় সমিতিতে সদস্যদের মূলধনের পরিমাণ যাই থাকুক না কেন সবাই সমান, সবাই একটা ভোট দেওয়ারই অধিকার পাবে। এই বিষয়টাকে আমরা বলি সাম্যের নীতি। চলে আসি 6 নম্বর প্রশ্নে। কোন প্রকারের নেতৃত্বে কর্মীদের কার্য সম্পাদনের জন্য সিদ্ধান্ত কোন প্রকারের নেতৃত্বে কর্মীদের কার্য সম্পাদনের জন্য সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা দেওয়া হয়? আমি একটা নেতৃত্বে আমি কর্মীদের সিদ্ধান্ত গ্রহণ করার স্বাধীনতা দিয়ে দিলাম, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবে। এটা কোন ধরনের নেতৃত্ব বলো তো সবাই? দেখো এখানে কি সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা বলা হয়েছে না সিদ্ধান্ত গ্রহণের পরামর্শ বলা হয়েছে বলো তো? পরামর্শ বা মতামত এই কথাটা কি এখানে বলা আছে কোথাও? পরামর্শ বা মতামত। তোমরা অনেকেই বলতেছো ভাই এটার উত্তর হবে গণতান্ত্রিক। গণতান্ত্রিক নেতৃত্বে আমি তোমার থেকে মতামত নিব, কিন্তু সিদ্ধান্ত কিন্তু আমিই দিব। আমি সিদ্ধান্ত দিব, তোমার থেকে শুধু মতামত নিব। আর লাগামহীন নেতৃত্বতে তোমার সিদ্ধান্ত আমি তোমাকেই নিতে দিব, যেটাকে আমরা মুক্ত নেতৃত্বও বলি। 6 নম্বর প্রশ্নের উত্তর হবে লাগামহীন বা মুক্ত নেতৃত্ব। কারণ এখানে আমি তোমার থেকে পরামর্শ নিচ্ছি না, গণতান্ত্রিকভাবে এখানে সিদ্ধান্ত হচ্ছে না। তোমার সিদ্ধান্ত তুমি নিচ্ছ, আমার সিদ্ধান্ত আমি নিচ্ছি। যদি আমি সিদ্ধান্ত গ্রহণের সময় তোমার থেকে তোমার মতামত নিতাম তাহলে সেটা হতো গণতান্ত্রিক নেতৃত্ব। এখানে যেহেতু বলা হয়েছে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতাই দিয়ে দিয়েছি, এটাকে আমরা বলি লাগামহীন বা মুক্ত নেতৃত্ব। সেরকম কিছু কোশ্চেন থাকবে একটু ট্রিকি, ধরতে কষ্ট হবে, বুঝে শুনে কিন্তু উত্তর করতে হবে। ওকে, এবার চলে আসি একটি ব্যবসায়ের মিশন স্টেটমেন্টের লক্ষ্য কি? একটি ব্যবসার মিশন স্টেটমেন্টের লক্ষ্য কি? খুবই সহজ, সোজা ভাষায় যদি বলি প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন। প্রতিষ্ঠান যা চায়, যা সাধনা করে, যা কামনা করে, যা এক্সপেক্ট করে, সেটাই ব্যবসার মিশন স্টেটমেন্টের লক্ষ্য। আমি একটা প্রতিষ্ঠান দিচ্ছি, আমি চাই বাংলাদেশে সবার কাছে ক্লিন ওয়াটার পৌঁছাক। তো আমার প্রতিষ্ঠানের মিশন স্টেটমেন্ট কি থাকবে? এমন কিছু যেটা আমার এই লক্ষ্যটাকে বাস্তবায়ন করতে সাহায্য করবে। তো স্বাভাবিকভাবে একটি ব্যবসার মিশন স্টেটমেন্টের লক্ষ্য হচ্ছে কি? লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য এই বিষয়টা প্রকাশ করা, অর্জন করা, মানুষকে জানানো। আমি জানাচ্ছি যে আমার মিশন কি? আমার মিশন এভরিবডি উইল গেট ক্লিন ওয়াটার, অর্থাৎ এটাই আমার মিশন স্টেটমেন্ট, এটা মানুষকে জানানো। 8 নম্বর প্রশ্ন, কোন গ্লোবাল কৌশলের মাধ্যমে একটি ফার্ম অন্য কোনো বিদেশি ফার্মকে ফি প্রদানের বিনিময়ে তার পণ্য উৎপাদন ও বিক্রয় করার অনুমতি প্রদান করে? বাংলাদেশে এমন অনেক ব্র্যান্ড আছে যারা বাইরের মালিকানাধীন, তাদের থেকে কেউ একজন অনুমতি নিয়ে এসে বাংলাদেশে তাদের পণ্য উৎপাদন করতেছে, বিক্রি করতেছে।
এখন তোমরা সবাই জানো এই ধরনের কাজকে আমরা বলি ফ্র্যাঞ্চাইজিং। কি বলি? ফ্র্যাঞ্চাইজিং। যেমন আমরা জানি বিভিন্ন রকমের ফাস্ট ফুড আছে, যে ফাস্ট ফুড বাইরের দেশেও আছে, আমাদের দেশেও আছে। ওই দেশ থেকে লাইসেন্স এনে আমাদের দেশে ওই পণ্যই উৎপাদন করা হচ্ছে, বানানো হচ্ছে, তৈরি করা হচ্ছে, বিক্রি করা হচ্ছে। এই অনুমতিটাকে আমরা বলি ফ্র্যাঞ্চাইজিং। তো তাই 8 নম্বর প্রশ্নের উত্তর হয়েছে ফ্র্যাঞ্চাইজিং। আমি খুবই অবাক হলাম যে তোমরা অনেকেই আছো যারা 8টা প্রশ্নের 8টার উত্তরই সঠিক দিয়েছো। তুমি কিন্তু এখানে ঢাকা ভার্সিটির কোয়েশ্চেন সলভ করতেছো, এর মানে তোমার এইচএসসির প্রস্তুতি কিন্তু যথেষ্ট ভালো, এবং এই কারণে তোমরা অনেকেই কিন্তু সঠিক উত্তরটা জানো। তো তোমরা যদি আরেকটু কষ্ট করো, আরেকটু পড়ো, ঠিক মতো পয়েন্ট টু পয়েন্ট ডিটেল ধরে একটু পড়ো, তোমাদের কিন্তু এই সম্ভাবনা আছে যে তোমরা ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে সম্পূর্ণ মার্ক ম্যানেজমেন্ট থেকে তোমরা পাবে বা অর্জন করতে পারবে। সো এটা কিন্তু আমি তোমার জায়গা হলে আমার কিন্তু বিষয়টা ভালো লাগতো যে আমি অনেকগুলো উত্তর সঠিক দিয়েছি বা সবগুলো উত্তর সঠিক দিয়েছি। ভেরি গুড। ওকে, তো ওটা ছিল 2023 ব্যাচের কোয়েশ্চেন। এখন চলো আমরা 2022-23 সেশন অর্থাৎ 2022 ব্যাচের কোয়েশ্চেনটা দেখি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2022-23 সেশনের কোয়েশ্চেনটায় প্রথম কোয়েশ্চেন হচ্ছে, নিচের কোনটি উৎপাদনের উপাদান নয়? এখানে কোনটা উৎপাদনের সময় দরকার হয় না? তোমরাই বলো, তোমরা জানো, তোমরা সবাই জানো এখানে কোনটা উৎপাদনের উপাদান না, মানে উৎপাদন করতে লাগে না কোনটা, এখানে কোনটা প্রয়োজন হয় না উৎপাদনের জন্য? নিচের কোনটি উৎপাদনের উপাদান নয়? ভেরি গুড। সবার আগে মিম উত্তর দিয়েছে বিমা। স্বাভাবিক, আমার উৎপাদন করতে ভূমি লাগবে, শ্রম লাগবে, মূলধন লাগবে, কিন্তু বিমা উৎপাদনের জন্য কিন্তু বাধ্যতামূলক না, অর্থাৎ বিমা কিন্তু উৎপাদনের উপাদান না। সিম্পল জিনিস, উত্তর হবে কি? বিমা, কারণ এটা উৎপাদনের উপাদান না। 2 নম্বর প্রশ্ন, আমদানি রপ্তানি নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে নিচের কোনটি ব্যবহার করা হয় না? আমি আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ করব, নিয়ন্ত্রণ করার জন্য এখানে কোনটা হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয় না? এখানে কোনটা আমদানি রপ্তানি নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয় না? একটু ঝটপট সবাই কোশ্চেনের উত্তরটা জানায় দাও। কোশ্চেনের নামটা লিখে দিও, হ্যাঁ, যে 2 এত, 3 এত, না হলে বুঝবো কেমনে ভাইয়া তুমি কোন প্রশ্নের উত্তর দিয়েছো? ওকে, কেউ কেউ বলছে 2 এর অ্যান্সার হবে ডি, কেউ কেউ বলছে 2 এর অ্যান্সার হবে বি। আচ্ছা আচ্ছা, চলো দেখি কি হয় উত্তর। এখানে খুব সিম্পল, অ্যান্সার হবে হচ্ছে বি, বহনপত্র। বহনপত্র কোনো নিয়ন্ত্রণের হাতিয়ার না, বহনপত্র কোনো নিয়ন্ত্রণের হাতিয়ার না। শুল্ক আরোপ করা, লাইসেন্সিং সিস্টেম করা, কোটা নির্ধারণ করা, এগুলো করে আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ করা যায়, ওকে, কিন্তু বহনপত্র আমদানি রপ্তানি নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায় না। ওকে, আমার এখানে একজন স্টুডেন্ট বলতেছে যে ওর একটু বিরতি দরকার, ফ্রি ফায়ারে সে র্যাঙ্ক পুশ দিবে, কন্টিনিউয়াসলি কমেন্ট করে যাচ্ছে। ভাইয়া তুমি একটা কাজ করো, তুমি ফ্রি ফায়ারে র্যাঙ্কই পুশ দাও, তোমার এখানে ক্লাস না করলেও চলবে, কারণ স্বাভাবিকভাবেই এই ক্লাসটা এখন তোমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হওয়ার কথা ফ্রি ফায়ারে র্যাঙ্ক পুশ দেওয়ার থেকে। সো যেই কমেন্টটা বারবার করছো, তোমাকে ভাইয়া এই অনুমতি দিলাম যে তুমি যদি চাও তুমি ক্লাস ত্যাগ করতে পারো, সমস্যা নেই, কিন্তু যারা ক্লাসটা করছে কমেন্ট করে দয়া করে তাদেরকে বিরক্ত করো না, কারণ তারা অ্যাকচুয়ালি পড়ার আগ্রহ নিয়ে এখানে আসছে, তারা বিগত বছরের কোয়েশ্চেনগুলো দেখতে চায়, সলিউশনগুলো দেখতে চায়, এবং ওই সলিউশনটা কেন হলো এটাও দেখতে চায়। থ্যাংক ইউ। সো 3 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি আর্থিক প্রণোদনার উদাহরণ না? প্রণোদনা বা প্রেষণা একই বিষয়, কোনটা আর্থিক প্রণোদনা বা আর্থিক প্রেষণা নয়? সিম্পল, এখানে কার্য সমৃদ্ধকরণ, কাজ সমৃদ্ধ করা,
কাজ বাড়িয়ে দেওয়া, দায়িত্ব বাড়িয়ে দেওয়া, এটা কি আসলে আর্থিক প্রেষণা হবে? তোমাকে যদি তোমার কাজ বাড়িয়ে দেয় তুমি কি আরো খুশি হবা? না। কিন্তু যদি তোমাকে চিকিৎসা ভাতা দেয়, মুনাফা দেয়, উৎপাদনের উপর বোনাস দেয়, তখন তুমি খুশি হবা। ওগুলো আর্থিক প্রেষণা, আর্থিক প্রণোদনা। ওকে, সো এই কারণে 3-এর অ্যান্সার হচ্ছে বি। 4 নম্বর এমসিকিউ, কোন সালে বাংলাদেশের ট্রিপল-পি নীতি কার্যকর করা হয়? বাংলাদেশের ট্রিপল-পি অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এই নীতি কার্যকর করা হয় 2010 সালে। কত সালে? 2010 সালে। তাই এখানে অ্যান্সার হবে এ। 4-এর অ্যান্সার হবে কি? এ। 2010 সালে বাংলাদেশে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ নীতি কার্যকর করা হয়। 5 নম্বর এমসিকিউ, ব্যবস্থাপনার কোন নীতি অনুসারে সিদ্ধান্ত গ্রহণে কর্মীর ভূমিকা হ্রাস পায়? এটা কিন্তু ম্যানেজমেন্ট সেকেন্ড পেপার থেকে আসা একটা প্রশ্ন এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। ব্যবস্থাপনার কোন নীতি অনুসারে সিদ্ধান্ত গ্রহণে কর্মীর ভূমিকা কমে যায়, কর্মীর ভূমিকা হ্রাস পায়? কোন নীতি অনুসারে? এখানে অ্যান্সার হবে এ, কেন্দ্রীকরণ। আমরা জানি প্রতিষ্ঠানের সব ক্ষমতা যদি প্রতিষ্ঠানের টপ অর্ডারের কাছে থাকে, অর্থাৎ উচ্চ স্তরের কাছে থাকে, তাকে আমরা বলি কেন্দ্রীকরণ। তো সব ক্ষমতা যদি উচ্চ স্তরের কাছে থাকে, তাহলে নিচের স্তরে যারা বা কর্মী যারা এর কিন্তু সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা হ্রাস পায়। তাই ব্যবস্থাপনার কোন নীতি অনুসারে সিদ্ধান্ত গ্রহণে কর্মীর ভূমিকা হ্রাস পায়? উত্তর হবে এ, কেন্দ্রীকরণ। কারণ এখানে সব ক্ষমতা উচ্চ স্তরে বা উচ্চ পর্যায়ের কাছে চলে যায়। 6 নম্বর এমসিকিউ, সরকারের শিল্পনীতি ও বাণিজ্য নীতি নিচের কোন ক্ষেত্রে অন্তর্ভুক্ত? সরকারের শিল্পনীতি ও বাণিজ্য নীতি নিচের কোন ক্ষেত্রের অন্তর্ভুক্ত? বলো এটা কোন পরিবেশের অন্তর্ভুক্ত হবে? সবাই উত্তর দাও দেখি, সবার আগে কে উত্তর দিতে পারে? ও অলরেডি উত্তর চলে আসছে। ওকে, বাকিরাও উত্তর দিয়ে দাও ঝটপট। ওকে, সো ম্যাক্সিমাম উত্তর দিয়েছে ডি এবং ঘটনা সত্য, উত্তর ডি হবে। সরকার শব্দটা যদি থাকে তাহলে সেটা রাজনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত হবে। কিন্তু এখানে যদি সরকারের শব্দটা না থাকতো, শিল্পনীতি বাণিজ্য নীতি, সাধারণভাবে কিন্তু শিল্পনীতি বাণিজ্য নীতি এগুলো কিন্তু আইনগত পরিবেশের অন্তর্ভুক্ত। সকল প্রকার আইন, সকল প্রকার নীতি, সকল প্রকার চুক্তি। কি বলেছি ভাইয়া? সকল প্রকার আইন, সকল প্রকার নীতি, সকল প্রকার চুক্তি আইনগত পরিবেশের অন্তর্ভুক্ত। কিন্তু ওর আগে যদি ভুলেও সরকার শব্দটা ব্যবহার করে ফেলে তাহলে সেটা হয়ে যাবে রাজনৈতিক। কি হয়ে যাবে? রাজনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো আমাদের এটা একটু মাথায় রাখতে হবে। এবার চলে আসি 7 নম্বর প্রশ্নে। যে অংশীদার মূলধন, শ্রম বা দক্ষতা ব্যতি রেখে শুধুমাত্র নাম ব্যবহার করার সম্মতির ভিত্তিতে অংশীদার হয়, অর্থাৎ সে মূলধন দিবে না, শ্রম দিবে না, দক্ষতা দিবে না, কিচ্ছু দিবে না, শুধু তার নামটা ব্যবহার করতে দিবে, এই ধরনের অংশীদারকে আমরা কি বলি? এই ধরনের অংশীদারকে আমরা বলি নামমাত্র অংশীদার। এমন অংশীদার যে মূলধন দেয় না, শ্রম দেয় না, দক্ষতা দেয় না, কিচ্ছু দেয় না, শুধু তার নামটা ব্যবহার করতে দেয়, তাকে আমরা বলি নামমাত্র অংশীদার। সো অ্যান্সার হচ্ছে বি, নামমাত্র অংশীদার। চলে আসি 8 নম্বর এমসিকিউতে। নিচের কোন ধরনের ব্যবসায় সর্বোচ্চ নিয়ন্ত্রণ নিশ্চিত করে? এটার উত্তরটা আমি একটু তোমাদের থেকে নেই। 8-এর উত্তর সবাই একটু দিয়ে দাও তো ঝটপট। যারা ক্লাস করছো সবাই কমেন্টের মাধ্যমে 8 নম্বর প্রশ্নটার উত্তরটা একটু জানাও। সবাই যারা কমেন্ট করে উত্তর জানাবে না এর মানে ওরা লাইভে এসে অন্য কিছু করতেছে, ক্লাস করতেছে না।
কেউ কেউ মনে হয় ঘুমায়ও গেছে। করোনার দিনকাল মনে পড়ে যাচ্ছে লাইভ ক্লাসে। ওকে, সো চলো 8 নম্বর প্রশ্নে জানতে চেয়েছে নিচের কোন ধরনের ব্যবসায় সর্বোচ্চ নিয়ন্ত্রণ নিশ্চিত করে। এটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজিং। কারণ ফ্র্যাঞ্চাইজিংয়ে তোমাকে একটা ফ্র্যাঞ্চাইজি দেওয়া হলেও বেশ কিছু বিষয় কিন্তু প্রধান প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ থাকে। আমি কাউকে আমার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করতে দিয়ে এমনি ছেড়ে তো দিব না। আমার খেয়াল রাখতে হবে আমার প্রতিষ্ঠানের নাম যেন বদনাম না হয়, কোয়ালিটি যেন ঠিক থাকে, নিয়ন্ত্রণ যেন ঠিক থাকে, প্রসেস যেন ঠিক থাকে। এই কারণে কোন ধরনের ব্যবসায় সর্বোচ্চ নিয়ন্ত্রণ নিশ্চিত করে? ফ্র্যাঞ্চাইজিং ব্যবসায় সর্বোচ্চ নিয়ন্ত্রণ নিশ্চিত করে। চলে আসি 9 নম্বর প্রশ্নে। ISO 9000 কোন ব্যবস্থাপনা পদ্ধতিতে চিহ্নিত করে? এটা অনেকে জানো অনেকে জানো না। সবাই মনে রাখবা ISO 9000 ব্যবহার করা হয় মান ব্যবস্থাপনার জন্য। যদি প্রশ্ন আসে ISO 9000 বা ISO 9000 কেন ব্যবহার করা হয়, সোজা হিসাব মান ব্যবস্থাপনা, কোয়ালিটি ম্যানেজমেন্টের জন্য। ISO 9000 ইকুয়ালস টু কোয়ালিটি ম্যানেজমেন্ট। 10 নম্বর এমসিকিউ, শিল্প দুর্ঘটনা প্রতিরোধে ব্যবহৃত পরিকল্পনাকে কি বলে? শিল্প ক্ষেত্রে যেন দুর্ঘটনা না ঘটে এই জন্য যদি আমি একটা পরিকল্পনা নেই, সেই পরিকল্পনাকে আমরা কি বলবো? শিল্প দুর্ঘটনা প্রতিরোধে ব্যবহৃত পরিকল্পনাকে আমরা কি বলবো? শিল্প দুর্ঘটনা প্রতিরোধে ব্যবহৃত পরিকল্পনাকে আমরা বলবো স্থায়ী পরিকল্পনা। একার্থক পরিকল্পনা কেন হবে? এটা কি প্রত্যেক বছর চেঞ্জ হবে? দেখো, যে পরিকল্পনা একবার গ্রহণ করার পর পুনরায় নতুন কোনো ভালো পরিকল্পনা আসা পর্যন্ত একই পরিকল্পনা আমরা বারবার 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 ব্যবহার করি তাকে আমরা বলি স্থায়ী পরিকল্পনা। তাকে আমরা কি বলি? স্থায়ী পরিকল্পনা। আর যে পরিকল্পনা একবার ব্যবহার করি বা প্রতিনিয়ত পরিবর্তন করি তাকে আমরা বলি একার্থক পরিকল্পনা। শিল্প কারখানায় যেন দুর্ঘটনা না হয় এই জন্য আমি একটা পরিকল্পনা নিলে আরও ভালো পরিকল্পনা না আসা পর্যন্ত কিন্তু আমি পরিকল্পনা চেঞ্জ করব না। তো এই জন্য শিল্প দুর্ঘটনা প্রতিরোধে ব্যবহৃত পরিকল্পনাকে আমরা কি বলি? আমরা বলি স্থায়ী পরিকল্পনা। কারণ এই পরিকল্পনাটা আমরা করব, আরও বেটার একটা পরিকল্পনা না আসা পর্যন্ত আমরা এই পরিকল্পনায় কোনো পরিবর্তন আনব না। ক্লিয়ার সবাই? চলে আসি 11 নম্বর প্রশ্নে। ব্যবসায় উদ্যোক্তার মৌলিক বৈশিষ্ট্য নয় কোনটি? একজন উদ্যোক্তার ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক বা মৌলিক বৈশিষ্ট্য কোনটা না? এটা সবাই জানো, উত্তরটা দ্রুত বলে দাও তো। কোনটা একজন উদ্যোক্তার বৈশিষ্ট্য না? আচ্ছা, একজন কোয়েশ্চেন করেছে এটা কি ক্লাস? এটা হচ্ছে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট ক্লাস। আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমরা বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার প্রশ্নগুলো সলভ করছি, দেখছি কোয়েশ্চেন কিভাবে হয় এবং কোয়েশ্চেনের উত্তর কেমন হয়। ওকে, সবাই উত্তর দিয়েছো ডি, সবার উত্তর সঠিক। এখানে অ্যান্সার হচ্ছে ডি, ঝুঁকি এড়িয়ে চলার প্রবণতা। ভাই, উদ্যোক্তা হতে গেলে মূলধন জোগাড় করার ক্ষমতা থাকা লাগবে, উদ্ভাবনী ক্ষমতা থাকা লাগবে, আত্মবিশ্বাস থাকা লাগবে, কনফিডেন্স থাকা লাগবে। কিন্তু ঝুঁকি এড়িয়ে চলার প্রবণতা যদি থাকে উদ্যোক্তা তো হওয়া যাবে না। কারণ উদ্যোক্তার ঝুঁকি নিতে হবে, উদ্যোক্তার ঝুঁকি গ্রহণের মানসিকতা থাকতে হবে। তাই 11-এর অ্যান্সার হচ্ছে ডি, ঝুঁকি এড়িয়ে চলার প্রবণতা কিন্তু উদ্যোক্তার বৈশিষ্ট্য না। 12 নম্বর এমসিকিউ সহজ উত্তর, জেড তত্ত্বের প্রবর্তককে? তোমরা বলবো না ভাইয়া বলবো? ভাইয়াই বলে দিই। জেড তত্ত্ব, প্রেষণের জেড তত্ত্বের প্রবর্তক হচ্ছে উইলিয়াম জি উচি। উইলিয়াম জি উচি ম্যানেজমেন্টের প্রেষণা অধ্যায়ে জেড তত্ত্ব সম্পর্কে বলা আছে ম্যানেজমেন্ট সেকেন্ড পেপারে, এবং এই জেড তত্ত্বের প্রবর্তক হচ্ছে উইলিয়াম জি উচি। ওকে, সো 12 নম্বর এমসিকিউর অ্যান্সার হচ্ছে উইলিয়াম জি উচি। সব একটা কাজ করো তো, এই 12টা কোশ্চেনের ভিতর তোমরা তো নিজেরা উত্তর গেস করো। 12টার মধ্যে তোমার কয়টা গেস কারেক্ট হয়েছে?
কত নাম্বার তোমার আসতো যদি তুমি এই পরীক্ষাটা দিতা? 12তে তোমার কত আসতো? সব একটু কমেন্ট করে জানাও তো ভাইয়াকে। তুমি যদি এই প্রশ্নে পরীক্ষাটা দিতা, 12তে তোমার কত মার্ক আসতো? সব একটু দ্রুত ভাইয়াকে কমেন্ট করে জানাও তো দেখি। ওকে, কেউ 11 পেয়েছে, কেউ 12 পেয়েছে, কারো 10টা হয়েছে, কারো 5 হচ্ছে, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। ওকে, 8, 9ও দেখছি, 11 দেখছি। ওকে, সো তোমরা কিন্তু একটা আইডিয়া পাচ্ছ যে তোমার আসলে ম্যানেজমেন্টের নলেজ ডেপথটা কতটুকু। বাকিটা তোমরা অ্যাডমিশনের সময় যখন ক্লাস করবা, ক্লাসের মাধ্যমে কিন্তু বেটার হয়ে যাবে। বাট একটা বিষয় খেয়াল করে দেখো, তোমাদের এখানে কারোরই কিন্তু 0 নেই। দ্যাট মিন্স যেই জায়গাগুলো থেকে ব্যবস্থাপনায় প্রশ্ন হয়, ওই জায়গাগুলোর অনেকগুলো টপিক, চ্যাপ্টার, বিভিন্ন টিকা বা যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাব্রিভিয়েশন, সবই তোমাদের জানা আছে। তোমরা কিন্তু অপরিচিত না, তোমরা অনেক এই টপিকগুলো সম্পর্কে জানো, কোন জায়গা থেকে প্রশ্ন হয় জানো, একটা প্রশ্নের উত্তর কি সেটাও তোমরা জানো। কারণ যদি না জানতে 0 আসতো, অর্থাৎ তুমি কিন্তু একদম 0 থেকে শুরু করছো না। তুমি ম্যানেজমেন্ট জার্নিতে, ম্যানেজমেন্টের এই অ্যাডমিশন জার্নিতে তুমি কিন্তু 0-তে নেই। দ্যাট মিন্স তুমি 5টা হলেও, 7টা হলেও, 8টা হলেও প্রশ্নের উত্তর সঠিক দিতে পারছো। এর মানে তোমার ফাউন্ডেশন আছে, এখন এর উপরে বিল্ডিং তুলতে হবে। ওকে, ক্লিয়ার সবাই? অর্থাৎ তোমরা অনেকটাই প্রিপারেশন নেওয়া আছে, বাকিটুকু নিতে হবে। কারণ কেউই এই ব্যাপারে ব্ল্যাঙ্ক না, সবারই ধারণা আছে। ওকে, সো চলো আমরা দেখে নেই এই 22 ব্যাচের রিটেন কোয়েশ্চেন কি আসছিল। 22 ব্যাচের রিটেন কোয়েশ্চেন কি ছিল আমরা দেখে নিই। ওকে, যেমন লিখিত প্রশ্ন, পিরামিড আকৃতির সংগঠনের প্রবক্তা কে? পিরামিড আকৃতির সংগঠন কোনটা বলো তো সবাই? এবং এই প্রশ্নটার উত্তর দেখি তো কে কে দিতে পারবে। পিরামিড আকৃতির সংগঠনের প্রবক্তা কে? কোন সংগঠন কাঠামোটা দেখতে পিরামিডের মতো? এবং পিরামিড আকৃতির এই সংগঠনের প্রবক্তা কে? ওকে, দেখো, পিরামিড আকৃতির সংগঠনের প্রবক্তা হচ্ছে দুইজন ব্যক্তি। একজনের নাম হচ্ছে কুনস, আরেকজনের নাম হচ্ছে ডনেল। কুনস এবং ডনেল, এই দুই ভদ্রলোক পিরামিড আকৃতির সংগঠনের প্রবক্তা। তারা এই সংগঠনের প্রবক্তা। পিরামিড আকৃতির যে সংগঠন বলি আমরা, সেই সংগঠনের প্রবর্তক বা প্রবক্তা হচ্ছে কুনস অ্যান্ড ডনেল। এটা আমরা কোথায় দেখছি? এটা আমরা দেখে আসছি হচ্ছে ওই যে ব্যবস্থাপনার স্তর মনে আছে, উচ্চ স্তর, মধ্যম স্তর, নিম্ন স্তর। তোমাদের ম্যানেজমেন্ট সেকেন্ড পেপারে কিন্তু আছে উচ্চ স্তর, মধ্যম স্তর, নিম্ন স্তর, এবং এটার সম্পর্কে ধারণা দেন হচ্ছে কুনস অ্যান্ড ডনেল। তো পিরামিড আকৃতির সংগঠন প্রবক্তা হচ্ছে কুনস অ্যান্ড ডনেল। 2 নম্বর প্রশ্নের উত্তর, প্রকল্প কোন ধরনের পরিকল্পনার অন্তর্ভুক্ত? বলো প্রকল্প কি, কোন ধরনের পরিকল্পনা প্রকল্প? কয়েকজন উত্তর দিয়েছ একাত্মক পরিকল্পনা। একাত্মক না, এটার উচ্চারণটা হচ্ছে একার্থক। একার্থক, ওকে, একার্থক, অর্থাৎ যে পরিকল্পনা একবার ব্যবহার করে। শারমিন প্রশ্ন করেছে ভাইয়া লিখিত প্রশ্নগুলো কত মার্কসের আসে? প্রত্যেকটা প্রশ্নে 1 মার্ক থাকে। এটা তো 1 মার্ক, এটা তো 1 মার্ক।
তো 8টা প্রশ্ন থাকলে 8টা প্রশ্নে 8 মার্ক, 1 মার্ক করে থাকে প্রত্যেকটা প্রশ্ন। ওকে, সো প্রকল্প কোন ধরনের পরিকল্পনা? আচ্ছা এটা লিখে দিই, এটা হচ্ছে কুনস অ্যান্ড ডনেল। আর প্রকল্প কোন ধরনের পরিকল্পনার অন্তর্ভুক্ত? একার্থক বা শর্ট টার্ম। সিএসআর শব্দের পূর্ণরূপ কি? সিএসআর শব্দের পূর্ণরূপ হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। ওকে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি অর্থাৎ সামাজিক দায়বদ্ধতা। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি হচ্ছে সিএসআর এর পূর্ণরূপ। কোম্পানি গঠনের ক্ষেত্রে পরিমেল নিয়মাবলীর বিকল্প হিসেবে কোন দলিল ব্যবহার করা যায়? এই প্রশ্নের উত্তর যারা পারবে তাদের কোম্পানি অধ্যায়টা সম্পর্কে ভালো ধারণা আছে। সবাই 4 নম্বর প্রশ্নের উত্তরটা একটু দাও তো দেখি কে পারো, যে কোম্পানি গঠনের ক্ষেত্রে পরিমেল নিয়মাবলীর বিকল্প হিসেবে আমরা কোন দলিলটা ব্যবহার করতে পারি? চার নম্বর প্রশ্নের উত্তরটা দাও সবাই। ওকে, সো আমাদের মনে রাখতে হবে কোম্পানি গঠনের ক্ষেত্রে পরিমেল নিয়মাবলীর বিকল্প হিসেবে আমরা যে দলিল ব্যবহার করতে পারি তার নাম হচ্ছে টেবিল এ বা ফর্ম 1 বা তফসিল 1। টেবিল এ বা ফর্ম 1 বা তফসিল 1, এই দলিলটাকে আমরা পরিমেল নিয়মাবলীর বিকল্প হিসেবে ব্যবহার করতে পারি। 5 নম্বর প্রশ্ন, খনি থেকে কয়লা আহরণ কোন শিল্পের অন্তর্গত? খনি থেকে কয়লা আহরণ হচ্ছে বিশ্লেষণ শিল্পের অন্তর্ভুক্ত। বিশ্লেষণ শিল্পের বিষয়টা কি? একটা পদার্থকে বিশ্লেষণ করে আমরা অনেকগুলো পণ্য পাই। একটা পদার্থকে বিশ্লেষণ করে আমরা অনেকগুলো পণ্য পাই। ওকে, এখন খনি থেকে কয়লা আহরণ করার সময় বিশ্লেষণ শিল্পের ঘটনা ঘটে, কিন্তু এখানে বিশ্লেষণটা কিভাবে হয়? আমরা যখন একটা পদার্থকে ভাগ করে অনেকগুলো পণ্য পাই তাকে আমরা বলি বিশ্লেষণ শিল্প। তবে এখানে আরেকটা বিষয় আছে, যদি খনি থেকে কয়লা আহরণ কোন শিল্পের অন্তর্গত, এটার কিন্তু আরেকটা উত্তরও তোমরা করতে পারবা। সেই উত্তরটা কি? সেই উত্তরটা হচ্ছে নিষ্কাশন শিল্প। নিষ্কাশন বা উত্তোলন শিল্প। কয়লা বিশ্লেষণ শিল্পের মধ্যে পড়ে, যেহেতু আমরা যখন কয়লা পাই তখন আমরা আরো কয়েকটা পণ্য পাই, যেমন কেরোসিন, ডিজেল, অকটেন এটসেট্রা। কিন্তু খনি থেকে কয়লা আহরণ করা কিন্তু নিষ্কাশন বা উত্তোলন শিল্পের মধ্যেও পড়ে। তো কয়লা হচ্ছে বিশ্লেষণ শিল্পের অন্তর্ভুক্ত, কিন্তু খনি থেকে কয়লা আহরণ হচ্ছে নিষ্কাশন বা উত্তোলন শিল্পের অন্তর্ভুক্ত। সো শুধু যদি এখানে কয়লা বলা থাকতো উত্তর হতো বিশ্লেষণ শিল্পের। যেহেতু বলা আছে খনি থেকে কয়লা আহরণ, তাই উত্তর হবে নিষ্কাশন বা উত্তোলন শিল্পের অন্তর্ভুক্ত। সবাই কি বুঝতে পেরেছো বিষয়টা? একটু কমেন্ট করে জানাও তো ভাইয়াকে। সব একটু ভাইকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও তোমাদের উত্তরটি, তোমরা কি বুঝতে পেরেছো কিনা। ওকে, সো এবার দেখো প্রেষণার দ্বি উপাদান তত্ত্বের প্রবর্তক কে? প্রেষণার দ্বি উপাদান তত্ত্ব নিয়ে আমরা একটু আগে আলোচনা করেছি। এই প্রেষণার দ্বি উপাদান তত্ত্বের প্রবর্তক কে?
কে প্রবর্তন করেছেন প্রেষণার দ্বি উপাদান তত্ত্বের? প্রেষণার দ্বি উপাদান তত্ত্বের প্রবর্তক হচ্ছে ফ্রেডরিক হার্জবার্গ। আমরা যেটাকে বলি হার্জবার্গের দ্বি উপাদান তত্ত্ব। ওকে, সো প্রেষণার মনে রাখবা এক্স ও ওয়াই তত্ত্ব প্রবর্তন করেন ডাগলাস ম্যাকগ্রেগর, কিন্তু দ্বি উপাদান তত্ত্বের প্রবর্তন করেন ফ্রেডরিক হার্জবার্গ। সো এখানে দ্বি উপাদান তত্ত্বের প্রবর্তকের কথা জানতে চেয়েছে, এটা হবে ফ্রেডরিক হার্জবার্গ। এবার চলে আসি 7 নাম্বার প্রশ্ন। সদস্যদের অর্থনৈতিক কল্যাণ কোন ব্যবসায় সংগঠনের লক্ষ্য? কোন ব্যবসায় সংগঠন মুনাফা অর্জনের থেকে সদস্যদের অর্থনৈতিক কল্যাণে মনোযোগ বেশি দেয়? আমরা জানি এমন একটা ব্যবসা প্রতিষ্ঠানই আছে যেখানে মুনাফা অর্জনের থেকে সদস্যদের অর্থনৈতিক কল্যাণকে বেশি গুরুত্ব দেওয়া হয়, এবং তাকে আমরা বলি সমবায়, সমবায় সংগঠন। সদস্যদের অর্থনৈতিক কল্যাণ কোন ব্যবসা সংগঠনের লক্ষ্য? সদস্যদের অর্থনৈতিক কল্যাণ হচ্ছে সমবায় সংগঠনের বা সমবায় সমিতির লক্ষ্য। 8 নম্বর প্রশ্নে জানতে চেয়েছে সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির ন্যূনতম সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন? কতজন থাকতে পারে একটি সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটিতে? সর্বনিম্ন কতজন থাকতে পারে, সর্বোচ্চ কতজন থাকতে পারে? এটা সমবায় সংগঠনের বৈশিষ্ট্যতা আমরা দেখতে পাই। তোমাদের সমবায় সংগঠন যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটাতে এটা ছিল, বৈশিষ্ট্যর পার্টটাতে। এটা হচ্ছে সর্বনিম্ন 6 জন, সর্বোচ্চ 12 জন। সর্বনিম্ন 6 জন, সর্বোচ্চ 12 জন। 6 ও 12, সর্বনিম্ন হতে পারবে 6 জন, সর্বোচ্চ হতে পারবে 12 জন। সর্বনিম্ন হতে পারে 6 জন, সর্বোচ্চ হতে পারে 12 জন। এটা মুখস্থ করে ফেলবে, এটা ইম্পর্টেন্ট। তো এই ছিল 2022 ব্যাচের লিখিত প্রশ্ন। এবার চলো আমরা 2022 ব্যাচের পরে 2021 ব্যাচের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখে ফেলি। তার আগে এই 8টা রিটেন প্রশ্নের, অর্থাৎ 8টা লিখিত প্রশ্নের মধ্যে তোমরা কে কত মার্ক পেয়েছো একটু ভাইয়াকে কমেন্ট করে জানাও তো। এই 8টা প্রশ্নের মধ্যে তোমরা কে কত নম্বর পেয়েছো একটু কমেন্ট করে জানাও। ওকে, বেশ কয়েকজন কমেন্ট করছে যে 8টার 8টাই হয়েছে, ভেরি গুড। কারো কারো 7 হয়েছে, কারো 6টা হয়েছে, বাট গুড ওভারঅল। তো চলো এবার চলে আসি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার 2021-22 সেশনের কোশ্চেনে। তার আগে আরেকটা প্রশ্ন তোমাদের কাছে। ভাইয়া তো 2টা বছরের প্রশ্ন সলভ করলাম, বিভিন্ন টপিক আলোচনা করলাম, এখন পর্যন্ত তোমাদের কাছে ক্লাসটি কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাও তো ভাইয়াকে। এখন পর্যন্ত আমি যা পড়ালাম তোমাদেরকে এবং যে প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমরা আলোচনা করলাম, এখন পর্যন্ত এই ক্লাসটি সম্পর্কে তোমাদের মতামত একটু কমেন্ট করে জানাও তো ভাইয়াকে। অনেকে এখানে শুরু থেকেই ক্লাসে আছো, তোমরা একটু তোমাদের কমেন্টের মাধ্যমে জানাও যে তোমাদের ক্লাসটি কেমন লাগছে। ওকে, আচ্ছা ঠিক আছে। তো চলো আমরা পরবর্তী অর্থাৎ 2021 ব্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করি। এই প্রশ্নটা ছিল 2021 ব্যাচের ঢাকা ভার্সিটিতে আসা
ঢাকা ভার্সিটিতে আসা 21 ব্যাচের প্রশ্ন। প্রত্যেক কর্মীর একজন মাত্র ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবে। একজন ব্যক্তির ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবে একজন। এই বিষয়টা ব্যবস্থাপনার কোন নীতিতে আছে? একজন ব্যক্তির ঊর্ধ্বতন কর্মকর্তা একজন থাকবে, এটা ব্যবস্থাপনার কোন নীতি? আমরা যদি একটু চিন্তা করি, উত্তর হবে আদেশের ঐক্য। কেন? কারণ আদেশের ঐক্য নীতিতেই তো এটা বলা আছে যে একজন ব্যক্তির আদেশদাতা একজনই থাকবে। একজন ব্যক্তির আদেশদাতা কয়জন থাকবে? একজন ব্যক্তির আদেশদাতা থাকবে একজন। একজন ব্যক্তির আদেশদাতা একজন হবে এবং সে তাকে আদেশ দিবে। একজন ব্যক্তি যদি দুইজন আদেশদাতা হয় তাহলে কিন্তু এখানে একটা বিপদ হবে। একজন এক কথা বলবে, আরেকজন আরেক কথা বলবে, কারটা শুনবে না, বুঝবে না। তো একজন কর্মীর একজন মাত্র ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবে, এটা ব্যবস্থাপনার আদেশের ঐক্য নীতি। চলে আসি 2 নম্বর এমসিকিউতে। যখন কোনো অংশীদার কারবারের কোনো নির্দিষ্ট স্থায়িত্বকাল থাকে না, তখন তাকে কি বলি আমরা? একটা অংশীদারি কারবার, এর কোনো নির্দিষ্ট স্থায়িত্বকাল নেই। যদি নির্দিষ্ট স্থায়িত্বকাল না থাকে, এই ধরনের অংশীদারি ব্যবসায়ীকে আমরা বলি ঐচ্ছিক অংশীদারি কারবার বা ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়। কারণ এখানে নির্দিষ্ট কোনো উদ্দেশ্য নেই, নির্দিষ্ট কোনো স্থায়িত্বকাল নেই। যে অংশীদারি ব্যবসায় নির্দিষ্ট কোনো স্থায়িত্বকাল থাকে না, তাকে আমরা বলি ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়। তাই এই প্রশ্নের উত্তর হয়েছে বি, ঐচ্ছিক অংশীদারি কারবার বা ঐচ্ছিক অংশীদারি ব্যবসা। চলে আসি 3 নম্বর প্রশ্নে। কোনটি এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য নয়? এখানে কোনটি এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য নয় বলো তো? আমরা জানি অসীম দায় এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য। অনিশ্চিত স্থায়িত্ব স্বাভাবিক, এক মালিকানা ব্যবসা 1 বছরও টিকতে পারে, 1 মাসও টিকতে পারে, আবার 10 বছরও টিকতে পারে। আইনগত অস্তিত্ব নেই, এক মালিকানা ব্যবসার আলাদা কোনো আইনগত অস্তিত্বও নেই। কিন্তু আমরা এটা জানি এক মালিকানা ব্যবসায় আনুপাতিক হারে মুনাফা বন্টন হয় না। কেন? কারণ এক মালিকানা মানে কি? মালিক একজন, তো মালিক তো সকল মুনাফা নিজেই ভোগ করে, আবার কোনো ক্ষতি হলেও সেটা মালিক একাই কি করে? বহন করে। তো সুতরাং এখানে আনুপাতিক হারে মুনাফা বন্টনের কোনো প্রশ্নই আসে না। যেই কারণে কোনটি এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য নয়? উত্তর হচ্ছে ডি, আনুপাতিক হারে মুনাফা বন্টন এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য নয়। চলে আসি 4 নম্বর প্রশ্নে। হেনরি ফেওল ছিলেন একজন, আমরা সবাই জানি হেনরি ফেওল কি ছিলেন। হেনরি ফেওল পেশায় যদি বলতে যাই, হেনরি ফেওল ছিলেন একজন শিল্পপতি। কারণ তোমরা বলতে পারো ভাইয়া ব্যবস্থাপক হলো না কেন? তিনি নিজে তো ম্যানেজ করতেন না। হেনরি ফেওল ব্যবস্থাপনা সম্পর্কে অনেক ধারণা দিয়েছেন। তিনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন, তিনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন, শিল্পপতি ছিলেন। তিনি ব্যবস্থাপনা সম্পর্কে বিভিন্ন ধারণা দিয়েছেন, কিন্তু তিনি নিজে তো ব্যবস্থাপক ছিলেন না। তিনি ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা দিয়েছেন কিন্তু নিজে ব্যবস্থাপনা করেনি। সুতরাং হেনরি ফেওল ব্যবস্থাপনা বিশারদ ছিলেন, শিল্পপতি ছিলেন, কিন্তু ব্যবস্থাপক না। তো উত্তর হবে কি? সি, শিল্পপতি। চলে আসি 5 নম্বর প্রশ্ন। কোম্পানি দেউলিয়া ঘোষিত হলে সবার আগে কাদের পাওনা পরিশোধ করে? একটা কোম্পানি দেউলিয়া ঘোষিত হয়েছে, এখন কি করবে? কোম্পানির যত সম্পত্তি আছে সম্পত্তি বিক্রি করে দিবে। বিক্রি করে সেই টাকা থেকে সবার আগে কাদের পাওনা পরিশোধ করতে হবে? কাদের পাওনা সবার আগে পরিশোধ করবে? সবার আগে পরিশোধ করতে হয় ঋণদাতাদের পাওনা। একটা কোম্পানির বিলোপ সাধনের সময় সবার আগে কোম্পানির ঋণদাতা যারা, তাদের পাওনা পরিশোধ করতে হবে, এরপর বাকিদেরটা। 6 নম্বর প্রশ্ন। নিয়ন্ত্রণের ভিত্তি কি? মনে রাখবা, নিয়ন্ত্রণের ভিত্তি হচ্ছে পরিকল্পনা, আবার পরবর্তী পরিকল্পনার ভিত্তি কি? নিয়ন্ত্রণ। একটা আরেকটার পরিপূরক।
নিয়ন্ত্রণের ভিত্তি হচ্ছে পরিকল্পনা। আমি যেমন পরিকল্পনা করেছিলাম তার সাথে আমার ফাইনাল রেজাল্ট কি মিলে নাকি, যদি মিলে ভালো, না মিললে পরবর্তী যে পরিকল্পনা করব সেটার ভিত্তি আবার কি হবে, নিয়ন্ত্রণ। কারণ লাস্টবার আমি নিয়ন্ত্রণ করার পরে ওর উপর ভিত্তি করে কিন্তু আমি পরবর্তী পরিকল্পনা করব। সুতরাং নিয়ন্ত্রণের ভিত্তি হচ্ছে পরিকল্পনা, পরিকল্পনার ভিত্তি হচ্ছে নিয়ন্ত্রণ, একটা আরেকটার পরিপূরক। 7 নম্বর এমসিকিউ, কোনটি পরিমেল বন্ধের ধারা নয়? কোনটি পরিমেল বন্ধের ধারা নয়? পরিমেল বন্ধ বলতে কি বোঝায়? আমরা জানি স্মারকলিপির আরও কিছু নাম আছে। স্মারকলিপির দুইটা নাম আছে, একটা হচ্ছে কি স্মারকলিপি, এর বাইরে আরও দুইটা কি সংঘ স্মারক, আর একটা হচ্ছে পরিমেল বন্ধ। পরিমেল বন্ধ আর স্মারকলিপি কিন্তু একই। তো কোনটা স্মারকলিপির ধারা নয়? স্মারকলিপির উদ্দেশ্য ধারা আছে, ঠিকানা ধারা আছে, অবস্থান ধারা আছে, কিন্তু পরিচালক নিয়োগ নামে কোনো ধারা নেই। এই কারণে কোনটি পরিমেল বন্ধের ধারা নয়? উত্তর হচ্ছে সি, পরিচালক নিয়োগ, কারণ এই নামে কোনো নেই, এই নামে কোনো ধারা নেই। 8 নম্বর এমসিকিউ, ব্যবস্থাপনার নীতি সমূহের বৈশিষ্ট্য। ব্যবস্থাপনার নীতির বৈশিষ্ট্য কি? স্থির, নমনীয়, অস্থিতিস্থাপক, অনমনীয়। এই প্রশ্নের উত্তর হবে আচ্ছা, ব্যবস্থাপনার নীতি সমূহের বৈশিষ্ট্য, ব্যবস্থাপনার যে নীতিগুলো, এই নীতিগুলো কি নমনীয় না অনমনীয়? ব্যবস্থাপনার যে 14টা নীতি, এই নীতিকে আমরা চাইলে পরিবর্তন করতে পারবো? আমরা নিজেদের মন মতো এখানে পরিবর্তন আনতে পারবো? নমনীয় বা ফ্লেক্সিবল বলতে কি বোঝায়? যেখানে আমরা চাইলেই কি করতে পারি, পরিবর্তন করতে পারি। এখানে তোমরা যারা বি বলছো, এখানে উত্তর কিন্তু বি না, ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নমনীয় মানে হচ্ছে ফ্লেক্সিবল, যেটা সময়ের সাথে সাথে পরিবর্তন করা যায়। ব্যবস্থাপনার নীতি কিন্তু সময়ের সাথে সাথে আমরা পরিবর্তন করতে পারি না। ব্যবস্থাপনার নীতি হচ্ছে অনমনীয়। হেনরি ফেওল যেই নীতি দিয়ে গেছেন, কয়টা নীতি দিয়েছেন হেনরি ফেওল? 14টা। এই 14টা নীতি উনি যাওয়ার পরে কিন্তু আজ পর্যন্ত পরিবর্তন হয় নাই। তুমি আমি চাইলে আদেশের ঐক্য, নির্দেশনার ঐক্য পরিবর্তন করতে পারবো না প্রয়োজন অনুযায়ী। তাই ব্যবস্থাপনার নীতিসমূহের বৈশিষ্ট্য হচ্ছে ডি, অনমনীয়। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, নমনীয় না। নমনীয় মানে যেটা আমরা প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করতে পারি। ব্যবস্থাপনার নীতি আমি আমার মন মতো চাইলেই পরিবর্তন করতে পারবো না। এই নীতি, যে 14টা নীতি হেনরি ফেওল দিয়ে গিয়েছেন, সেই 14টা নীতি ওইভাবেই মানা হয়, ওইভাবেই ফলো করা হয়, ওইভাবেই মেনটেন করা হয়। তাই ব্যবস্থাপনার নীতিসমূহের বৈশিষ্ট্য হচ্ছে এই নীতিগুলো অনমনীয়। চলে আসি 9 নম্বর প্রশ্নে। আন্তর্জাতিক বাণিজ্যে কোনটি মালিকানা সনদ হিসেবে ব্যবহৃত হয়? এটা মুখস্থ রাখতেই হবে, এখানে বোঝার তেমন কিছু নেই। আন্তর্জাতিক বাণিজ্যে বিল অফ লেডিংকে আমরা মালিকানার সনদ হিসেবে ব্যবহার করে থাকি। আন্তর্জাতিক বাণিজ্যে বিল অফ লেডিংকে আমরা মালিকানা সনদ হিসেবে ব্যবহার করে থাকি। আচ্ছা, মিম প্রশ্ন করেছে স্থির হলো না কেন? স্থির এর জায়গায় আমি অনমনীয় কেন বলছি? দেখো, হেনরি ফেওল প্রদত্ত যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো ব্যবহার কিন্তু স্থির না। ব্যবহার বিভিন্ন জায়গায় আমরা করে থাকি, বছরের পর বছর বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্নভাবে ব্যবহার হয়ে আসছে, কিন্তু আমরা কোন জায়গায় পরিবর্তনটা করতে পারবো না? আমরা পরিবর্তন করতে পারবো না নীতিতে। নীতিটা অনমনীয়, কিন্তু নীতির প্রয়োগ কিন্তু স্থির না। এক সময় এটা এক ধরনের প্রতিষ্ঠানে ব্যবহৃত হচ্ছে, আরেক সময় আরেক প্রতিষ্ঠানে ব্যবহৃত হচ্ছে। নীতিটার ব্যবহার বিভিন্ন জায়গায় হচ্ছে, ব্যবহার স্থির না, কিন্তু নীতিটা অনমনীয়। অর্থাৎ নীতিটা যেখানে আমি ব্যবহার করছি, পরিবর্তন করার কোনো সুযোগ আমার কাছে নেই। সুতরাং এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে হেনরি ফেওল প্রদত্ত নীতিগুলো হচ্ছে অনমনীয়। আর 9 নম্বর প্রশ্নের উত্তর তোমরা দেখেছো, বিল অফ লেডিং। 10 নম্বর প্রশ্ন, মাসলোর চাহিদা তত্ত্ব অনুযায়ী পেনশন নিচের কোন ধরনের চাহিদা?
মাসলোর চাহিদা তত্ত্ব বলতে এখানে চাহিদা সোপান তত্ত্ব এর কথা বলা হয়েছে। মাসলোর চাহিদা সোপান তত্ত্ব অনুযায়ী পেনশন নিচের কোন ধরনের চাহিদা? মাসলোর চাহিদা তত্ত্ব অনুযায়ী পেনশন কোন ধরনের চাহিদা? মাসলোর চাহিদা সোপান তত্ত্ব অনুযায়ী পেনশন হচ্ছে নিরাপত্তার চাহিদা। বি, মানুষ পেনশনের জন্য কেন ওয়েট করে? পেনশনটা একটা মানুষকে সোশ্যাল সিকিউরিটি বা নিরাপত্তা দেয়, যে একটা সময় আমার বয়স হবে, আমি আর উপার্জনক্ষম থাকবো না, আমি উপার্জন করতে পারবো না, আমার খরচ তো তখনও থাকবে। আমার এই খরচটা আমি তখন কর্মক্ষম না থাকলেও, আমি কাজ করে ইনকাম না করতে পারলেও আমার পরিবারের খরচ পরিশোধ করার জন্য আমার কাছে পেনশন থাকবে। সো এটা একটা নিরাপত্তা দেয়, এটা একটা সেন্স অফ সিকিউরিটির ফিলিং দেয়। তো এই কারণে মাসলোর চাহিদা তত্ত্ব অনুযায়ী পেনশন নিরাপত্তার চাহিদা। এবার চলে আসে 11, রাষ্ট্রপতির আদেশে গঠিত হয় কোন কোম্পানি? তোমরাই বলো তো, রাষ্ট্রপতির আদেশে কোন ধরনের কোম্পানি গঠন হয়ে থাকে? একটি দেশের রাষ্ট্রপতির আদেশে শুধুমাত্র এক ধরনের কোম্পানি গঠন হতে পারে, যাকে আমরা বলি বিধিবদ্ধ কোম্পানি। রাষ্ট্রপতির আদেশে যে কোম্পানি গঠিত হয় তাকে আমরা বলি বিধিবদ্ধ কোম্পানি বা স্ট্যাচুটরি কোম্পানি। এটা রাষ্ট্রপতির বিশেষ আদেশে বা বিশেষ আইন প্রণয়নের মাধ্যমে বা বিশেষ বিল পাশের মাধ্যমে এই ধরনের কোম্পানি গঠন করা হয়ে থাকে। রাষ্ট্রপতির আদেশে গঠিত হয় কোন ধরনের কোম্পানি? বিধিবদ্ধ কোম্পানি। চলে আসি 2021 ব্যাচের শেষ প্রশ্নে, ব্যবসায় কোন ধরনের সংগঠন? এটার থেকে সহজ প্রশ্ন আর হইতেই পারে না। ব্যবসায় একটি সামাজিক সংগঠন। স্বাভাবিক, ব্যবসা কোথায় করে? সমাজে করে। কাদের জন্য করে? সমাজের মানুষের জন্য করে। ব্যবসায় লাভ হয় কাদের? ব্যক্তির। ব্যক্তি কোথায় থাকে? সমাজে। আমাদের সমাজে যা আছে সবই সামাজিক। ব্যবসা আমাদের সমাজের অংশ, তাই ব্যবসায় কোন ধরনের সংগঠন? ব্যবসায় একটি সামাজিক সংগঠন। আবার এখানে অর্থনৈতিক আসলেও উত্তর অর্থনৈতিক করে দিও না, ব্যবসার উদ্দেশ্য মুনাফা অর্জন হতে পারে, কিন্তু ব্যবসা একটি সামাজিক সংগঠন। ওকে, তো চলো আমরা এবার 2021 সালের লিখিত প্রশ্ন দেখি। প্রথম কোশ্চেন, বন থেকে কাঠ সংগ্রহ কোন শিল্পের অন্তর্ভুক্ত? সিম্পল কোশ্চেন, আমি বন থেকে কাঠ সংগ্রহ করতেছি। বন থেকে কাঠ, স্বাভাবিকভাবে বন তো আর আমি নিজ হাতে বানাই নাই, এটা প্রকৃতি প্রদত্ত সম্পদ, সেখান থেকে আমি কাঠ সংগ্রহ করতেছি। তাহলে বন থেকে কাঠ সংগ্রহ এটা নিষ্কাশন শিল্পের অন্তর্ভুক্ত। মনে রাখবা, যেখানে মানুষের কোনো অবদান নাই, যেখানে এটা প্রকৃতি প্রদত্ত, সেটা নিষ্কাশন শিল্প। 2 নম্বর প্রশ্ন, পাবলিক লিমিটেড কোম্পানির কোন বিষয়টি লিমিটেড? মনে রাখবা, কোম্পানির একটা বিষয় লিমিটেড, সেটা হচ্ছে দায়। দায় সীমিত। তো পাবলিক লিমিটেড কোম্পানির কি লিমিটেড? দায় লিমিটেড, কারণ দায় সীমিত। 3 নম্বর প্রশ্ন, একটি যৌথ মূলধনী কোম্পানির গঠনতন্ত্র কোনটি? একটি যৌথ মূলধনী কোম্পানির গঠনতন্ত্র কোনটি? দেখি তো 3 নম্বর কোশ্চেনটার উত্তর কে কে দিতে পারো, সব একটু কমেন্ট করে জানাও তো 3 নম্বর প্রশ্নটির উত্তর কি হবে। একটি যৌথ মূলধনী কোম্পানির গঠনতন্ত্র কোনটি? একটি যৌথ মূলধনী কোম্পানির গঠনতন্ত্র কোনটি? দেখো, একটি যৌথ মূলধনী কোম্পানির গঠনতন্ত্র হচ্ছে স্মারকলিপি, কারণ স্মারকলিপিতে এই কোম্পানির সকল ধারা দেওয়া থাকে, যেই ধারাগুলোর উপর ভিত্তি করে একটি কোম্পানি গঠন করা হয়। তো একটি যৌথ মূলধনী কোম্পানির গঠনতন্ত্র কোনটি? অ্যান্সার হবে স্মারকলিপি। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে স্মারকলিপি। 4 নম্বর প্রশ্ন,
বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কোন ধরনের বিপ্লব ছিল? এটা তোমরা একটু আগেই দেখছো। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা মানসিক বিপ্লব ছিল। কেমন বিপ্লব ছিল? মানসিক বিপ্লব ছিল। 5 নম্বর প্রশ্ন, ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণের সর্বশেষ ধাপ কোনটি? নিয়ন্ত্রণের সর্বশেষ ধাপ কোনটি? নিয়ন্ত্রণের সর্বশেষ ধাপ হচ্ছে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা। অর্থাৎ যা ক্ষতি হয়ে গিয়েছে এটা কিভাবে ঠিক করা যায় সেটা বের করা, অর্থাৎ সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। ব্যবস্থাপনার নিয়ন্ত্রণের সর্বশেষ ধাপ কোনটি? সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। 6 নম্বর প্রশ্ন, নীতি প্রয়োগে অনুসৃত ধারাবাহিক ধাপসমূহকে কি বলে? এটা আরেকটা একটু ক্রিটিক্যাল কোয়েশ্চেন। দেখি 6 নম্বর প্রশ্নের উত্তর কে কি দিতে পারো। নীতি প্রয়োগে অনুসৃত ধারাবাহিক ধাপগুলোকে আমরা কি বলি? সবাই উত্তর দিয়ে দাও এটার। নীতি প্রয়োগে অনুসৃত ধারাবাহিক ধাপগুলোকে আমরা কি বলি? মনে রাখবা, ধারাবাহিক কোনো ধাপকে আমরা বলি প্রক্রিয়া। কি বলি? প্রক্রিয়া। একটার পর একটা ধারাবাহিকভাবে কাজ হচ্ছে, এটাকে আমরা বলি প্রক্রিয়া। এবার চলে আসি হচ্ছে 7 নম্বর কোয়েশ্চেন, সাইকোলজি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল এফিসিয়েন্সি বইটি কে লিখেছেন? এটা একদম পুরাই একটা, এই কোয়েশ্চেনটা 7 নম্বর কোয়েশ্চেনটা আউট অফ সিলেবাস ছিল। এটা জিকে টাইপের কোয়েশ্চেন, মাঝে মধ্যে এরকম চলে আসে। সাইকোলজি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল এফিসিয়েন্সি বইটা লিখেছেন হিউগো মুনস্টারবার্গ। হিউগো মুনস্টারবার্গ, এই ভদ্রলোক এই বইটা লিখছে, হিউগো মুনস্টারবার্গ। অর্থাৎ সাইকোলজি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল এফিসিয়েন্সি বইটি কে লিখেছেন? বইটি লিখেছেন হিউগো মুনস্টারবার্গ। ওকে, সো এই ছিল ওই বছরের প্রশ্ন। কারণ তোমাদের মনে রাখতে হবে যে 2021 ব্যাচে কিন্তু লিখিত প্রশ্ন 7টা ছিল, 8টা না। 2022 এবং 23-এ ম্যানেজমেন্টে 8টা লিখিত প্রশ্ন আসলেও 2021 সালে এটা 7টা ছিল। ওকে, নাদিয়া প্রশ্ন করেছে রিটেনে কি নেগেটিভ মার্ক আছে? না, রিটেনে নেগেটিভ মার্ক নেই। রিটেনে তোমরা সব প্রশ্নের উত্তর করতে পারবে টেনশন ছাড়া, কিন্তু এমসিকিউতে নেগেটিভ মার্ক আছে। সো সেখানে সঠিক উত্তর না হলে অ্যান্সার করা যাবে না। যদি উত্তর সঠিক হয় অ্যান্সার করব, উত্তর সঠিক না হলে অ্যান্সার করব না। রিটেনে সব উত্তর করব। কেন? কারণ রিটেনে নেগেটিভ মার্কিং নেই। এবার চলে আসি আজকের লাস্ট যে প্রশ্নটা আমরা সলভ করব, সেটা হচ্ছে 2020 সালের ভর্তি পরীক্ষার প্রশ্ন। এটাই আমরা আজকে লাস্ট সলভ করব, এরপর আমাদের ক্লাসটি শেষ হয়ে যাবে। 2020 সালের ভর্তি পরীক্ষার প্রশ্ন, ব্যবস্থাপনা প্রশ্ন। প্রথম কোশ্চেন, সমবায় সমিতির অর্জিত মুনাফার শতকরা কত অংশ সংরক্ষিত তহবিলে বাধ্যতামূলক রাখতে হয়? সমবায় সমিতির অর্জিত মুনাফা শতকরা কত অংশ সংরক্ষিত তহবিলে বাধ্যতামূলকভাবে রাখতে হয়? এটার অ্যান্সার খুব সিম্পল, এটার অ্যান্সার হচ্ছে 15%। এখন তুমি বলতে পারো ভাইয়া আমার বইতে তো 18% দেওয়া আছে। 18% হচ্ছে কি উন্নয়ন তহবিল সহ। বাধ্যতামূলক তহবিল 15%, উন্নয়ন তহবিল 3%, মিলায় 18%। কিন্তু যদি এখানে কি প্রশ্ন করেছে কি কত অংশ সংরক্ষিত তহবিলে বাধ্যতামূলকভাবে রাখতে হবে, তো বাধ্যতামূলকভাবে রাখতে হবে কত পার্সেন্ট? 15%। 18 না, উত্তর হবে 15%। 2 নম্বর প্রশ্ন, এলটন মেয়র নাম কোন কাজের সাথে বিশেষভাবে স্মরণীয়? এলটন মেয়র নাম কোন কাজের সাথে বিশেষভাবে স্মরণীয়? অ্যান্সার হবে হচ্ছে কর্ম পরিবেশ এবং
উৎপাদনশীলতা। এলটন মেও এই ভদ্রলোক একটা এক্সপেরিমেন্ট করেন। এক্সপেরিমেন্টে সে একটা ফ্যাক্টরির কর্মচারীদেরকে দুই ভাগে ভাগ করেন। এক ভাগকে ভালো আলো, ভালো বাতাস, ভালো পরিবেশ দেন, আরেক পক্ষকে বাজে আবহাওয়া, অল্প আলোর মধ্যে কাজ করতে দেন। এইভাবে একটা নির্দিষ্ট সময় পরে দেখা যায় যারা ভালো পরিবেশ পায়, ভালো বাতাস পায়, ভালো খাবার পায়, ভালো আলো পায়, তারা ভালো কাজ করতেছে। যাদের ওখানে খাবার দাবার ভালো না, পরিবেশ ভালো না, স্যাঁতস্যাঁতে পরিবেশ, আলো বাতাস নেই, তাদের খারাপ হচ্ছে পারফরমেন্স বা তাদের কাজের পরিধি কম। এই পুরো যেই স্টাডিটা বা গবেষণাটা, এই স্টাডিটাকে আমরা বলি হথর্ন স্টাডিজ। এবং এই হথর্ন স্টাডিজের মাধ্যমে এলটন মেও প্রকাশ করেন এবং প্রমাণ করেন যে কাজের পরিবেশের সাথে মানুষের উৎপাদন করার ক্ষমতা বা উৎপাদনশীলতা রিলেটেড। ভালো পরিবেশ, ভালো আলো, ভালো খাবার দাবার, ভালো আউটপুট। খারাপ পরিবেশ, খারাপ আলো, খারাপ আবহাওয়া, খারাপ আউটপুট। এবং এই কারণে এলটন মেওর নাম কাজের পরিবেশ এবং উৎপাদনশীলতার সাথে সবসময় স্মরণীয়, তার হথর্ন স্টাডিজের কারণে। চলে আসি 3 নম্বর এমসিকিউতে। ব্যাংকিং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সর্বাধিক কতজন সদস্য থাকে? খুব সহজ উত্তর, ব্যাংকিং অংশীদারি ব্যবসায় সদস্য থাকে সর্বোচ্চ 10 জন, অর্থাৎ অ্যান্সার হবে 10। 4 নম্বর প্রশ্ন, বোনাস শেয়ার আমরা কাদের মধ্যে ইস্যু করি? বোনাস শেয়ার ইস্যু করা হয় বর্তমান শেয়ার হোল্ডারদের মধ্যে। কাদের মধ্যে? বর্তমান শেয়ার হোল্ডারদের মধ্যে। যখন আমি লভ্যাংশ দিতে পারি না, তখন আমি বর্তমান শেয়ার হোল্ডারদেরকে নতুন করে শেয়ার দিই। এই নতুন করে শেয়ার যেটা আমি লভ্যাংশের বিনিময়ে দিচ্ছি, তাকে আমরা বলি বোনাস শেয়ার। আর এই বোনাস শেয়ার কাকে দেওয়া হয়? শেয়ার হোল্ডারদেরকে দেওয়া হয়। চলে আসি 5 নম্বর প্রশ্ন, কোন ধরনের নেতৃত্বের নেতা অনুসারীদের কাছ থেকে তথ্য আহ্বান করে? সিম্পল, অংশগ্রহণমূলক। তথ্য আহ্বান করে, আমি একজন নেতা, আমি আসতাম, সবার থেকে তথ্য নিচ্ছি, পরামর্শ দিচ্ছি। অংশগ্রহণমূলক নেতৃত্বেরই আরেক নাম হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব। আবার মনে করো না যে এটা নতুন কোনো নেতৃত্ব। অংশগ্রহণমূলক নেতৃত্ব গণতান্ত্রিক নেতৃত্বের আরেকটা নাম। এই ধরনের নেতৃত্বের নেতা অধস্তনদের থেকে তথ্য নেয়, মতামত নেয়। চলে আসি 6 নম্বর প্রশ্নে, কোনটি স্থায়ী পরিকল্পনার উদাহরণ? মনে রাখবা, রীতি, নীতি, কৌশল, প্রক্রিয়া, পদ্ধতি, এগুলো সব স্থায়ী পরিকল্পনা। লক্ষ্য, বাজেট, সময়সীমা, কর্মসূচি, এগুলো সব একার্থক পরিকল্পনা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নীতি আছে, এবং নীতি হচ্ছে কি? স্থায়ী পরিকল্পনার উদাহরণ। রীতি, নীতি, কৌশল, প্রক্রিয়া, পদ্ধতি, রণকৌশল, এগুলো সব স্থায়ী পরিকল্পনার অন্তর্ভুক্ত। কেন? কারণ এগুলো নতুন না আসা পর্যন্ত আগেরটা পরিবর্তন করা হয় না। চলে আসি 7 নম্বর এমসিকিউতে, কোনটি ব্যবস্থাপনা প্রক্রিয়ার উপাদান নয়? খুবই সহজ প্রশ্ন, ওই বছর প্রশ্ন আসলে অনেক সহজ হয়েছিল, তোমরা দেখতে পাচ্ছ। এখানে অ্যান্সার হবে সি, সহযোগিতা। কারণ সহযোগিতা বলতে কোনো উপাদান কি ব্যবস্থাপনায় আছে? অবশ্যই নেই। সহযোগিতা করা যায়, কিন্তু এটা সরাসরি তো ব্যবস্থাপনার কোনো উপাদান না। তাই 7-এর অ্যান্সার হচ্ছে সি, সহযোগিতা। 8 নম্বর প্রশ্ন, কোন ব্যবসায়ের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়? সবচেয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায় এক মালিকানা ব্যবসায়। আমি মালিক, আমি সিদ্ধান্ত নিচ্ছি, আমার যেটা মনে হলো নিয়ে নিলাম সিদ্ধান্ত, সাথে সাথে ঝটপট। তো কোন ব্যবসার ক্ষেত্রে আমরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারি? এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে আমরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারি। চলে আসি 9 নম্বর প্রশ্নে, ই বিজনেসের কোন মডেলে একজন ভোক্তা অন্য একজন ভোক্তার নিকট সরাসরি পণ্য বিক্রি করে? ধরো আমি একজন ভোক্তা, আমি পণ্য বিক্রি করব। আমি আমার পণ্য আরেকজন ভোক্তার কাছে বিক্রি করলাম। তাহলে যে বিক্রি করতেছে সে কি? কাস্টমার। যে কিনতেছে সে কি? সেও কাস্টমার। যখন একজন ভোক্তা আরেক ভোক্তার কাছে বিক্রি করে, তাকে আমরা বলি সি টু সি। সি টু সি, অর্থাৎ কাস্টমার টু
টু কাস্টমার। আমি একজন ভোক্তা হয়ে আরেকজন ভোক্তার কাছে যদি পণ্য বিক্রি করি তাহলে সেটা কি হবে? সেটা তো কাস্টমার টু কাস্টমার হবে না, তাহলে এটাকে বলে সি টু সি। যদি একটা ব্যবসায়ী আরেকজন ব্যবসায়ীর কাছে বিক্রি করে তাহলে সেটা হবে বি টু বি, বিজনেস টু বিজনেস। ব্যবসায়ী ভোক্তার কাছে বিক্রি করলে বি টু সি, বিজনেস টু কাস্টমার। ওকে, আচ্ছা, এবার চলে আসি হচ্ছে এমসিকিউ 10, 10 নম্বর এমসিকিউ। প্রেষণার দ্বি-উপাদান তত্ত্বের প্রবর্তককে? খুবই সহজ উত্তর, ফ্রেডরিক হার্জবার্গ। ফ্রেডরিক হার্জবার্গ প্রেষণার দ্বি-উপাদান তত্ত্বের প্রবর্তন করেন। তাই 10 নম্বর এমসিকিউর উত্তর হচ্ছে কি? বি, ফ্রেডরিক হার্জবার্গ। এবার চলে আসি 11 নম্বর প্রশ্নে। নিচের কোনটি সংবিধিবদ্ধ কোম্পানি? দেখো এখানে যে কোম্পানিগুলো আছে তোমার কি মনে হয় এর মধ্যে কোন কোম্পানিটা বাংলাদেশের রাষ্ট্রপতির বিশেষ নির্দেশে বা বিশেষ আদেশে গঠন হয়েছে? খুব সিম্পল, জীবন বীমা কর্পোরেশন। জীবন বীমা কর্পোরেশন স্বাভাবিকভাবে আমাদের দেশের রাষ্ট্রপতির আদেশে গঠন করা হয়েছিল। তাহলে কোনটা হবে সংবিধিবদ্ধ কোম্পানি? জীবন বীমা কর্পোরেশন হবে সংবিধিবদ্ধ কোম্পানি। তো এখানে অ্যান্সার হবে বি, জীবন বীমা কর্পোরেশন। লাস্ট প্রশ্ন, কোনটি স্মারকলিপির বিষয়বস্তু? স্মারকলিপিতে এখানে কোনটা থাকে? খুব সিম্পল উত্তর, উত্তর হবে বি। কারণ আমরা জানি স্মারকলিপিতে 6টা ধারা থাকে: নাম ধারা, অবস্থান ও ঠিকানা ধারা, উদ্দেশ্য ধারা, মূলধন ধারা, দায় ধারা, সম্মতি ধারা। এই 6টা ধারা স্মারকলিপিতে থাকে। ঠিকানা আগে যেই ধারাটা থাকে সেটা হচ্ছে উদ্দেশ্য ধারা, নাম ধারা, উদ্দেশ্য ধারা। তাই এখানে কোম্পানির উদ্দেশ্য হচ্ছে স্মারকলিপির বিষয়বস্তু। তো তোমরা দেখতে পাচ্ছ যে ওই বছর এমসিকিউ কিন্তু তুলনামূলক সহজ হয়েছিল, এবং আমার মনে হয় এখানে তোমাদের অনেকেই 12-র মধ্যে 12টার সঠিক উত্তরই দিতে পেরেছ। তো কোনো বছর প্রশ্ন সহজ হয়, কোনো বছর কঠিন হয়, কোনো বছর মনে হয় সহজ কিন্তু আসলে হয় কঠিন। তো এই ছিল আমাদের। আর ওই বছরের যেই রিটেনটা ছিল, ওই রিটেনের একটা বিষয় ছিল হচ্ছে যে ওই বছরের রিটেন প্রশ্নতে ওই বছরের রিটেন প্রশ্নটা একটাই প্রশ্ন ছিল 4 মার্কের। ঠিক আছে, একটাই প্রশ্ন ছিল 4 মার্কের। সেই প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার যেই নীতি, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার যেই নীতি, সেই বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতিগুলো ওই বছর আলোচনা করতে বলা হয়েছিল। ওই বছর 4 মার্কের একটাই প্রশ্ন ছিল যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতিগুলো ব্যাখ্যা করো। তো বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতির ওই প্রশ্নটা আর আমি আর তোমাদেরকে দেখাই নেই, যেহেতু এখন আর ওই ফরম্যাটে কোশ্চেন হয় না। এখন গত বছর যদি আমি বলি, বিগত বছরেও 12টা ছিল এমসিকিউ। একটা সেকেন্ড, বিগত বছরেও আমি যদি বলি, বিগত বছরগুলোতে 12টা এমসিকিউ ছিল এবং 8টা ছিল শর্ট কোয়েশ্চেন। প্রত্যেকটাতে 1 মার্ক করেছিল এবং এই 20 মার্ক এখন ম্যানেজমেন্টে থাকে। সো এই 20 মার্কের প্রিপারেশন কীরকম হয় সেটা তোমাদেরকে বিগত বছরের প্রশ্নগুলো দেখালাম। এখন ক্লাস শেষ করার আগে তোমাদের কাছে কিছু বিষয় বলতে চাই। প্রথম বিষয় হচ্ছে সবাই একটু ভাইয়াকে কমেন্টের মাধ্যমে জানাও আজকের ক্লাসটা কেমন লাগলো, তোমরা কি পড়া বুঝতে পেরেছো নাকি, এবং তোমাদের এই ক্লাসটা সম্পর্কে তোমাদের মতামতটা একটু সবাই যাওয়ার আগে কমেন্টের মাধ্যমে জানাও। তোমাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আজকের এই ক্লাসটাতে সাথে থাকার জন্য। আমি আশা করি তোমাদের সবাইকে আমি ইনশাল্লাহ আবারও ক্লাসরুমে পাবো যখন আমরা আমাদের সি ইউনিট এর কোর্সটি পুরোদমে ক্লাস শুরু করব। আমাদের 10 মিনিট স্কুলের সি ইউনিট ঢাকা ভার্সিটির কোর্সটিতে যখন রেগুলার ক্লাস শুরু হবে, আমি আশা করি তোমাদের এখানের অনেককেই আমি সেই ক্লাসটিতে পাবো। তো সবাই সবার ক্লাস সম্পর্কে একটু মতামতটা জানিয়ে দাও। সবাইকে এত দীর্ঘ সময় ধরে ক্লাসের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা এখানেও কমেন্ট সেকশনে জানিয়ে রাখতে পারো, ভাইয়া পরবর্তী তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিব। তো
তো তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের ক্লাসের সাথে থাকার জন্য। সবার সাথে ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে। ইনশাল্লাহ আমার সাথে তোমাদের আবার দেখা হবে আমাদের এই কোর্সে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাইকে জানাচ্ছি শুভরাত্রি এবং আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।